আচ্ছা, তো ঈদের পরবর্তী আমাদের ক্লাস, তো আমাদের দুইটা প্রিভিয়াস ক্লাস হয়েছে যেখানে আমরা মোটামুটি এইচটিএমএল অ্যান্ড সিএসএস আলোচনা হয় নাই, এইচটিএমএল এর আলোচনাটুকু হয়েছিল, একদম বেসিক থেকে আলোচনা শুরু হয়েছে। তো আমি জানি না আপনারা কে কতটুকু প্র্যাকটিস করেছেন, সেই প্র্যাকটিস দিয়ে যতটুকু করেছেন তারপরের থেকে কন্টিনিউ হবে। যদি কেউ এমন হয়, আচ্ছা আরাফাত সাহেব, মাউথ স্পিকার মিউট করে নিতে হবে, মাউথ স্পিকার মিউট করে নিতে হবে, আপনার মাউথ স্পিকার মিউট করে নেন। আচ্ছা দাঁড়ান এক মিনিট। আচ্ছা আমি করতেছি। ওকে মিউট। মিউট তো এইখানে এখানে এখানে ক্লিক করলেই তো হচ্ছে, আপনার ব্রাউজারেই তো মিউট। এই যেখানে মাউথ স্পিকার আইকন ক্লিক করলেই মিউট হয়ে যাবে। দাঁড়ান কোনখানে দেখি? এই যে আপনার এখানে মাউথ স্পিকার, এখানে একটা মিউটের আইকন আছে, দেখেন মাইক্রোফোন একটা আইকন আছে। হ্যাঁ ঠিক আছে, ওকে মিউট হয়েছে, ওকে। আমরা খেয়াল করি যদি কোনো কথা বলার দরকার হয় দেন হচ্ছে আমরা আনমিউট করে কথা বলবো। আমরা যে কোর্সটা করতেছি এটা আইটি জগৎ যেটা বোঝায়, আইটি জগৎটা তো অন্যতম। আমরা এই যে মিটিংয়ে আছি, গুগল মিট, এটাও কিন্তু একটা ওয়েবসাইট। আমরা ফেসবুক ইউজ করি, এটা ওয়েবসাইট। আমরা ইউটিউব ব্যবহার করি, ওয়েবসাইট। তো আইটি জগতের অনেক ভাইটাল একটা জিনিস নিয়ে আমরা কাজ করছি, যেটার নাম হলো ওয়েব ডিজাইন অ্যান্ড দেন ডেভেলপমেন্ট। তো ডিজাইনটা ইম্পর্টেন্ট, আর ডিজাইন ভালো মতো পারলে দেন ডেভেলপমেন্টটা ভালোভাবে করা সম্ভব। তো আমরা যেহেতু একদম বেসিক থেকে আলোচনা শুরু করেছি, আমি ভাই আপনারা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনার মাউথ স্পিকার অন হয়েছিল, অনেক শব্দ হয়েছে কিন্তু কোনো কথা আসে নাই। হ্যাঁ, কথা আসে নাই। ঠিক আছে, মাউথ স্পিকার অফ করে দেন। কোয়েশ্চেন হলে আবার আমরা আমাদের কথা বলা লাগবে, মাউথ স্পিকারটা আপাতত মিউট করে নেন। ওকে আচ্ছা, আমরা কথা বলবো কারণ আমাদের ক্লাসে অল্প স্টুডেন্ট, আমরা এই কথা বলেই তো ক্লাসটা করব, করলে এটার থেকে আউটপুট আমরা বের করতে পারবো। মজার বিষয়, ওয়েব ডিজাইন একটা মজার ব্যাপার, যদি ভালো মতো শিখতে পারি দেন আমরা এটা নিয়ে প্রফেশনালি অনেক কিছুই করতে পারবো আসলে। আচ্ছা, তো আমরা এখন প্রিভিয়াস ক্লাসটা একটু দেখি। আমাদের প্রিভিয়াস যে ক্লাসটা হয়েছিল সেই ক্লাসটার ভিতরে আমরা ফাইলটা কোথায়, ওয়েব, এই যে এই আমাদের ফোল্ডার, একটা ফোল্ডারে আমরা একদম এমটি ফোল্ডার থেকে এইচটিএমএল সিএসএস স্ট্রাকচার শুরু করেছিলাম, একদম এই এমটি একটা ফোল্ডার থেকে। কারণ এমটি ফোল্ডার না হলে কি হয়, ওয়েব ডিজাইনটার একদম ফান্ডামেন্টাল যে টপিকসগুলো সেগুলো আমরা ক্লিয়ার করতে পারি না। তো যেমন ইন্ডেক্স ফাইল, এটার ভিতরে তেমন কিছুই নেই, আমরা শুধুমাত্র কমন যে ট্যাগগুলো শিখেছিলাম সেই ট্যাগগুলো আমরা অ্যাপ্লাই করেছিলাম, অ্যাট্রিবিউট শিখেছিলাম, তারপর হচ্ছে অনেকগুলো সেলফ ক্লোজিং ট্যাগ দেখেছিলাম। তারপর আমরা একটা ফর্ম তৈরি করছিলাম, যে ফর্মটা শুধুমাত্র এইচটিএমএল নট সিএসএস। তারপরে আমরা রেজিস্ট্রেশন ফর্ম তৈরি করেছিলাম, যেটা শুধুমাত্র এইচটিএমএল নট সিএসএস। এইগুলো আমরা করেছিলাম প্রিভিয়াসলি। তো মোটামুটি অনেকগুলো ইনপুট টাইপ আমরা দেখেছিলাম। তো আমরা যা দেখেছি সেইগুলোর তিনটা জিনিস আপনাদের সামনে এখন আছে, যেগুলো আমাদের প্রিভিয়াস ক্লাসগুলো হয়েছে। তো আমার এইগুলো থেকে আপনাদের কাছ থেকে ফলো আপ নেওয়া দরকার, যে আপনারা কে কি করছেন। আচ্ছা, একদম শুরুর থেকেই আলোচনাটা করি। এইচটিএমএল ট্যাগ গুলো আমাকে কেউ একজন বলেন, এইচটিএমএল কি কি ট্যাগ? আরমান ভাই আছেন লাইনে? আরমান ভাই আছেন লাইনে? জি স্যার আছে। কি কি ট্যাগ আমাদের আলোচনা করা হয়েছিল বলেন তো? এইচটিএমএল এর সর্বপ্রথমত ট্যাগ আলোচনা করা হয়েছিল হলো হেডিং ট্যাগটা। আচ্ছা, তারপরে আপনার ডিপ নিয়ে আলোচনা করা হয়েছিল। এরপরে আরেকটা ট্যাগ হলো প্রথমত টাইটেল ট্যাগ। আচ্ছা, এরকম কিছু ট্যাগ নিয়ে আলোচনা করা হয়েছে। নাইন ভাই, নাইন ভাই কি কি ট্যাগ নেন? এইগুলো বাদে আর কি কি ট্যাগ বলেন তো? স্যার বডি, তারপর আরো অনেকগুলো ইউজ করা হয়েছিল স্যার, সবগুলোর নাম মনে নেই, ভিডিওগুলো দেখলে আবার বলতে পারবো। মানে এগুলো তো দেখে ক্লিয়ার করতে হবে কারণ আমাদের ক্লাস তো সংক্ষিপ্ত। জি স্যার, এমনিতে সব বুঝতে পারছি, তো মনে থাকে না আর কি, বারবার ট্রাই করলে তাহলে মনে থাকবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সাদিয়া ম্যাডাম কি প্রিভিয়াস ক্লাসটা ছিলেন? সাদিয়া ম্যাডাম, আচ্ছা না থাকলে প্রিভিয়াস ক্লাসের ভিডিওগুলো দেখে নিবেন, ঠিক আছে? আমি একটু ভাইয়া, জি আমি ভিডিও দেখেছি, মোটামুটি ক্লিয়ার। আমি একটা ফর্ম ক্রিয়েট করেছি, বাট লাস্টের এটা স্পেসটা আমি ঠিক করতে পারছি না। আমি পাঠাচ্ছি, আপনি একটু আমাকে দেখে নিন। এইচটিএমএল ফাইলটা দিয়ে দিবেন, আমাকে এইচটিএমএল ফাইলটা দিয়ে দিবেন।
আরাফাত দেখছি। সাহেব শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পারতেছি, বলেন। কয়েকটা ট্যাগের নাম বলেন, কি কি ট্যাগ আমরা ব্যবহার করতে পারি, একদম বেসিক। বেসিক HTML তো অনেকগুলো ট্যাগ আছে। বলেন কয়েকটা ট্যাগ বলেন, এই যেগুলো বললো এগুলো বাদে। যেমন ইমেজ ট্যাগ, তারপরে ব্র্যাকেট ট্যাগ। ইমেজ ট্যাগ আর ব্র্যাকেট ট্যাগ এই দুটো ট্যাগের কোনো ক্লোজিং ট্যাগ নাই। তারপরে ব্র্যাকেট আবার কি ট্যাগ? ব্র্যাকেট আবার কি ট্যাগ? না ভাইয়া ব্রেক, উনি বিআর তাকে বিআর বিআর ট্যাগ, ব্রেক। ব্রেক, বিআর ব্রেক, ব্রেক। বিআর, হ্যাঁ। ব্র্যাকেট না, এটা ব্রেক। ও ব্রেক ট্যাগ। আচ্ছা, ইমেজ, তারপরে হেডিং ট্যাগ, ইমেজ নামে কোনো ট্যাগ নাই, আইএমজি। ইমেজ হচ্ছে আপনি IMG বুঝাইতে, আইএমজি একটা ট্যাগ। আচ্ছা, কে বলবেন অ্যাট্রিবিউট কাকে বলে? অ্যাট্রিবিউট কাকে বলে, কে বলবেন? হ্যাঁ আমি বলতে পারবো। আচ্ছা বলেন। অ্যাট্রিবিউট হলো কোন অ্যাট্রিবিউট হলো ট্যাগের সাথে অ্যাট্রিবিউট যুক্ত করা হয়। অ্যাট্রিবিউট ব্রাউজারকে বাড়তি তথ্য দেয়, ঠিক আছে, এবং বেশিরভাগ ট্যাগের সাথে অ্যাট্রিবিউট যুক্ত করা যায়। আচ্ছা আচ্ছা, আমরা যে ফাইলগুলো করলাম, আমরা সেই ফাইলগুলোকে একটু HTML এ এডিটিং মোডে ওপেন করি। আমরা কি কি ট্যাগ শিখেছিলাম? আপনারা কিন্তু ট্যাগগুলো বলতে পারেনি ভালোভাবে, এগুলো মুখস্থ, কিছু বেসিক। ভাইয়া আমি বলি, আচ্ছা বলেন। আমাদের যে থাকবে হচ্ছে হেড, তারপরে হেড শুরু, হেড ট্যাগ শুরু, তারপরে আপনার টাইটেল ট্যাগ শুরু, টাইটেল ট্যাগ কি থাকবে সেই নামটা দিয়ে টাইটেল ট্যাগ শেষ করতে হবে। তারপরে আপনার বডি ট্যাগ শুরু, বডি ট্যাগ শেষ। তারপরে আবার লাস্টে HTML ট্যাগ শুরু, HTML ট্যাগ শেষ। HTML ট্যাগ শুরু না, আমি বলে দেই একবার, দেখেন। HTML একদম হ্যাঁ, শুরুতে HTML একবার, শেষ, একদম শেষে একবার। শেষ। হেডের ভিতরে এমন যে ট্যাগগুলো হয়, এটা নরমালি আমাদের ব্রাউজারে শো করে না। বডি ট্যাগের ভিতরে যা শো হয় সেটাই, মানে আমাদের ব্রাউজারে যা দেখি আমরা সেগুলো বডি ট্যাগের ভিতর হয়। তার মানে হলো মেইন যত কোড সেটাই বডি ট্যাগের শুরু এবং শেষের মধ্যবর্তী জায়গায় হবে। এরপর আমরা শিখেছিলাম হেডার ট্যাগ, 6টা হেডার ট্যাগ আছে, H1 H2 H3 4 5 6, এগুলো শুরু আছে শেষ আছে। তারপর প্যারাগ্রাফ একটা ট্যাগ, পি ট্যাগ যেটাকে আমরা বলি, এটা আসল নাম হলো প্যারাগ্রাফ। তারপর আই ট্যাগ। আচ্ছা, নিউজ স্যার আমি একটু কথা বলতাম। হ্যাঁ বলেন। স্যার ওই যে আমি তো কয়েকদিন পরে ভর্তি হয়েছি, তো ওই ওরিয়েন্টেশন যে ক্লাসটা, অর্থাৎ নোটপ্যাড ইনস্টলেশনের যে ব্যাপারটা, ওইটা আমি দেখিনি। আমার কাছে VS কোডটা ইনস্টল করা আছে। আমি কি নোটপ্যাডটা নতুন করে ইনস্টল করব? আমার ল্যাপটপে আমি চাচ্ছি না যে ভারী করতে। ভারী করতে না চাইলেই নোটপ্যাড, কারণ আমরা ভিএস কোড আমরাও ব্যবহার করব। কিন্তু ভিএস কোড বা আরো অনেক ভালো ভালো, যেমন উইন্ডসার্ফ একটা আছে, আরো অনেকগুলো ভালো ভালো এডিটর আমি বলবো। কিন্তু আমরা চাই যে একদম নতুন পর্যায়ে এই ছোটখাটো কোডগুলো, যেগুলো আমাকে কোনো সাপোর্ট দিবে না, আমাকে যে অটোমেটিকলি ক্লোজ হয়ে যাচ্ছে, স্যার এইগুলো আমি চাচ্ছি না। আমার বিশেষ করে নোটপ্যাডে অনেক দূরই মানে করা আছে, যার কারণে আমি মানে চাচ্ছিলাম যে তারপরেও করা যাবে, সমস্যা নেই। আপনি যদি করেন কিন্তু সমস্যা নাই, নোটপ্যাড ইউজ করলেও সমস্যা নাই, রিয়েক্ট করতেও সমস্যা নাই। আমি নোটপ্যাড এই জন্য বলি যাতে প্র্যাকটিসটা একটু ভালো হয়। আমিও কয়েকদিন পরে আমি রিয়েক্ট করেই দেখাবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি আপাতত আপনার এই প্র্যাকটিস পারপাসে নোটপ্যাডটা ইনস্টল করে নিব, তাই তো? হ্যাঁ হ্যাঁ, করে নিলে ভালো হয়। ঠিক আছে, ইউজ করে নেন। আচ্ছা, এটা কোনো ব্যাপার না, যে কোনো এডিটর হইতে পারে। আমরা তো শুরু করতেছি, এটার পর আমরা আরো ভালো ভালো এডিটর দেখবো। এখন ভালো এডিটরগুলোর সমস্যা হলো সে অটোমেটিকলি আপনাকে ক্লিয়ার করে দিবে, তো আপনার ভালো প্র্যাকটিসটা হবে না। আবার অনেক সময় অটোমেটিকলি কমপ্লিট করতে যে আপনাকে ভুল করাই দিবে, কারণ অনেক সময় ভুলও করায় দেয়। তো যারা বুঝে তাদের কাছে কোনো ব্যাপার না। তো আমরা নোটপ্যাড দিয়ে করতেছি, আমরা এরপর ভিএস কোড বা আমরা এর থেকে বেটার কার্সার আছে, উইন্ডসার্ফ আছে, এগুলো দিয়ে আমরা ব্যবহার করব। তো প্যারাগ্রাফের পরে আই, তারপরে বি, তারপর আইতে ইটালিক হয়, বিতে বোল্ড হয়, ইউতে আন্ডারলাইন হয়, স্ট্রং ট্যাগ দিয়ে লেখাটা একটু বোল্ডের মতো ইফেক্ট হয়, মানে বোল্ড, সেটাকে আমরা স্ট্রং ব্যবহার করতে পারি। প্রত্যেকটা ট্যাগের নাম মনে রাখবেন, যে বললে ওই ঘুরে ফিরে একটা দুটো ট্যাগের বেশি বলতে পারি না, এরকম হবে না। তারপরে বিআর, ব্রেক, এটাকে বলে ব্রেক, একটা লাইন থেকে পরের লাইনে ব্রেক যাওয়ার জন্য। এটা একটা সেলফ ক্লোজিং ট্যাগ, যার শুরু আছে শেষই শুরুর সাথে, আলাদা কোনো শেষ নাই। এইচআর আরো একটা সেলফ ক্লোজিং ট্যাগ, যেটা শুরু আছে শেষ শুরুর সাথেই। এইচআর এর পূর্ণ রূপ কি বলতে পারবেন? এইচআর মানে কি, কে বলতে পারবেন? জি ভাইয়া,
এইচআর এর পূর্ণ রূপ কি? এইচআর মানে কি? এই এইচআর ট্যাগটা হ্যাঁ হ্যাঁ না এই ট্যাগটা প্রথম দেখলাম। আচ্ছা, এইচআর মানে হলো হরিজন্টাল র, একটা দাগ হবে, এই যে একটা দাগ হইছে একদম এই মাথা থেকে মাথা পর্যন্ত লম্বা একটা দাগ হবে, এই ট্যাগটার নামই হলো এইচআর ট্যাগ। কোনো সময় কিছু সময় ঠিক আছে। আমাদের একটা দাগের প্রয়োজন পড়ে, তখন আমরা এইচআর ট্যাগ ব্যবহার করতে পারি। আচ্ছা মিউট করে নেন, এটা গুড সবচেয়ে তো অভ্যস্ত নিতে হবে, মানে আপনারাই পরে কমপ্লেন করবেন যে স্যার অডিওতে রেকর্ডিংতে সাউন্ড আসছে না ঠিক মতো। সাথে সাথে মিউট করুন, কথা শেষ আবার সাথে সাথে মিউট করে নিবেন, না হলে সাউন্ড রেকর্ডিং এ এগুলো খুব বাজে একটা সাউন্ড আসে। তারপর হচ্ছে ওয়েল ট্যাগ, আমরা লিস্ট নিয়ে আলোচনা করেছিলাম। দুই ধরনের লিস্ট আসে, একটা হলো ওয়েল অর্ডার লিস্ট, আর একটা হলো ইউএল। এইগুলো প্রত্যেকটা নাম আপনাদের মনে রাখতে হবে, কারণ সবগুলো ট্যাগ এইগুলো একদম বেসিক, এগুলো অনেক ডিফিকাল্ট না। ওএল মানে হলো অর্ডার লিস্ট, ওতে অর্ডার, এল এ লিস্ট। আরটা হচ্ছে আনঅর্ডার লিস্ট, ইউএল। ইউএল মানে হলো আনঅর্ডার লিস্ট। লিস্ট মানে হলো তালিকা, যেমন আমরা এখানে সেভ করলাম, এখানে দেখা যাচ্ছে যে এখানে আজাদ, করিম, রূপা, কান্তা, জহির, একটা মানুষের নামের তালিকা। তো সেখানে এবিসিডি ডিএফ, এটা পরেরটা আবার ডট ডট দেওয়া আছে। তো এই যে এবিসিডি, এটা আমাদের এইচটিএমএল আমরা কোথাও লিখি নাই, আজাদ করিম লিখছি, এবিসিডি লিখি নাই। তো ওএল এর ভিতরে লি মানে হলো লিস্ট, সংক্ষেপে লি বলে, আর আসল লি এর মানে হলো লিস্ট। তো আমি লিস্ট যত বাড়াবো প্রতিটার সাথে অটোমেটিকলি এবিসিডি অ্যাড হইতে থাকবে। যদি আমি এখানে অ্যাট্রিবিউট টাইপ ব্যবহার করি, টাইপের ভিতর এ ব্যবহার করি, তাহলে এবিসিডি যদি অন ব্যবহার করি, তাহলে ওএল এর ভিতর মানে অর্ডার লিস্টের ভিতরে এখানে আসবে 1 2 3 4 1 2 3 4 5 অটোমেটিক্যালি আসতে থাকবে। তার মানে এটা হলো ওয়েল, আমি পাশাপাশি আনি তাহলে আই থিঙ্ক বেটার হবে। এই যে, তো একটা হলো ওয়েল, এটা হলো ইউএল। ইউএল মানে হলো আনঅর্ডার লিস্ট, যেখানে কোনো কাউন্টিং হয় নাই, শুধুমাত্র ডট আসছে। এইটারও সিম্বল চেঞ্জ করা যায়, অ্যাট্রিবিউট দিয়ে করা যায়। তারপরে আমরা শিখেছিলাম এ এ এ হচ্ছে এমন একটা ট্যাগ, যে ট্যাগ দিয়ে আমরা অ্যাঙ্কর তৈরি করতে পারি, মানে লিঙ্ক তৈরি করতে পারি, এই পেজের সাথে ওই পেজের লিঙ্ক। লিঙ্কের ভিতর আমি বলছিলাম অনেকগুলো টাইপ আছে, রিলেটিভ পাথ আছে, এক্সটার্নাল লিঙ্ক আছে, অ্যাবসলিউট পাথ আছে, এরকম অনেক কিছু আমরা ব্যবহার করতে পারি একটা লিঙ্কের ভিতর। তো লিঙ্কের ভিতর মানে হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ, এর মানে হইলো কি অ্যাঙ্কর ট্যাগ। আপনারা কিন্তু এটা বলবেন না এ ট্যাগ, এটা বলবেন না, আপনারা বলবেন অ্যাঙ্কর ট্যাগ। আমরা বুঝে নিব যে এ মানে অ্যাঙ্কর মানে হলো এ। আপনারা বলবেন ওয়েল, একটা অর্ডার লিস্ট ব্যবহার করেন, আমি বুঝে নিব এটা হচ্ছে ওয়েল বা এটা ইউএল, এটা আমরা বুঝে নিব। প্যারাগ্রাফ বলবেন, লিখবেন পি, কিন্তু আপনি বলবেন প্যারাগ্রাফ। এটা হচ্ছে সুন্দরভাবে বলার প্রেজেন্ট করার নিয়ম। আচ্ছা, তো অ্যাঙ্কর ট্যাগের ভিতর টার্গেট একটা অ্যাট্রিবিউট, এইচরেফ একটা অ্যাট্রিবিউট, আর অনেক অ্যাট্রিবিউট আমরা ব্যবহার করতে পারি। তো এইচরেফের মানে কি সাদিয়া ম্যাডাম? এইচরেফ মানে কি, এটা পূর্ণরূপ কি? দ্রুত বলতে হবে। এইচরেফ মানে কি, অর্থ কি? এইচ ট্যাগ, হ্যাঁ নাইম ভাই, আমি বলবো এক একজন করে দেখি কে কোনটা পারে। নাইম ভাই নাই? আচ্ছা, আর কে আসছেন দেখি, আর নতুন কেউ আসছেন জয়েন? ভাইয়া এইচ ট্যাগ তো একটা না, H1 H2 H3 না না, এগুলো হচ্ছে, এই যে আমার সিলেক্ট করা এইচ। আচ্ছা স্যার আমি বলবো। হ্যাঁ ও বলেন। এটা হচ্ছে আপনার লিংকের ট্যাগ। হ্যাঁ বলেন। এইচএফ একটা অ্যাট্রিবিউট, ঠিক আছে? এটা অ্যাঙ্কর ট্যাগকে বাড়তে দেন, ব্রাউজারে বাড়তি তথ্য দেয়, এটা লিংক প্রকাশ করতে ব্যবহৃত হয়, লিংক প্রকাশ করতে ব্যবহৃত হয়। আচ্ছা হইলো না, কেউ বলতে পারলেন না। এইচরেফ এর পূর্ণ রূপ হলো হাইপার রেফারেন্স। আমি বলছিলাম এইচরেফ এর পূর্ণ রূপ হলো হাইপার রেফারেন্স, সংক্ষেপে এইচরেফ এইভাবে বলতে হবে। এএলটি অল্টার, আমরা জানি অল্টারনেট, যে ছবির অবর্তমানে এটা হবে। যাই হোক, আমরা অ্যাঙ্কর ট্যাগ শিখেছিলাম, তখন ইমেজের ভিতর অল্টার, তারপর এটা অল্টার একটা অ্যাট্রিবিউট, হাইট একটা অ্যাট্রিবিউট, এসআরসি। এসআরসির পূর্ণ রূপ কি? এসআরসি মানে কি? এসআরসি সোর্স, রাইট। সোর্স এসআরসি মানে হলো সোর্স। আমরা এই শব্দগুলোই ব্যবহার করব, যেমন এই স্টেপ, কেউ যদি জিজ্ঞেস করে এই স্টেপ মানে কি, স্টেপ মানে হলো হাইপার রেফারেন্স। কি হয়? লিংক হয়। হাইপার রেফারেন্সের ভিতরে সবসময় একটা রেফারেন্স হয়, সেটা লিংকও হইতে পারে, সেটা ফাইলের নাম হইতে পারে, সেটা অনেক কিছু হইতে পারে। যেটা শুধুমাত্র লিংকে যায় তা কিন্তু না। আপনারা সামনে এখানে আরো আমি ডিটেলসে বলবো যে এটা দিয়ে শুধুমাত্র একটা ওয়েবসাইটে লিংক দিলাম তা কিন্তু না, অনেক কিছু হয় এই স্টেপ দিয়ে, হাইপার রেফারেন্স দিয়ে। রেফারেন্সের জন্য আমরা এটা ব্যবহার করি। তারপর বডি, তারপর এইচটিএমএল, এটা ছিল আমাদের একটা আলোচনা। দেন আমরা হচ্ছে
লগইন একটা ফর্ম তৈরি করছিলাম। লগইন ফর্মের ভিতরে আমরা ওই আগের যা HTML হেড টাইটেল তারপর আমরা জানি, তারপর ফর্ম, তারপর ইনপুট, আমরা একটা ইনপুট তৈরি করেছিলাম। আমারও কার জন্য মাউস স্পিকার অন আছে। আরাফাত সাহেব বারবার তো বলা যাবে না, একটু এটা খেয়াল করে মিউট করতে হবে। আচ্ছা, তারপর আমরা এখানে ইনপুট ট্যাগ করেছিলাম যে আমরা যদি কোনো ফর্ম তৈরি করি, ফর্ম সেটা কন্ট্যাক্ট ফর্ম হতে পারে, লগইন ফর্ম, রেজিস্ট্রেশন ফর্ম, কারণ একটা ওয়েবসাইটের গুরুত্বপূর্ণ এলিমেন্ট একটা হলো ফর্ম। তো সেই ফর্ম তৈরি করার জন্য আমাদের কিছু ইনপুট ব্যবহার করতে হবে। কার কয়টা ইনপুট মনে আছে বলেন? এক একজন করে সবার বলতে হবে, সবার বলতে হবে। এখানে শুরু করব কাকে দিয়ে? নাইম ভাইকে দিয়ে শুরু করি। নাইম ভাই বলেন দুইটা ইনপুট, দুই তিনটা ইনপুট ট্যাগ বলেন। আছেন? না থাকলে অল্টারনেট অন্য কেউ বলেন। জুলেখা ম্যাডাম আছেন? টেক্সট, পাসওয়ার্ড, হ্যাঁ, মেসেজ, চেকবক্স, এগুলো হচ্ছে ইনপুট টাইপ। আচ্ছা বলছেন, অনেকগুলোই বলছেন। আমি তারপরে যেহেতু আমাদের আজকের ক্লাসে আলোচনা করতে হবে, আমি সবগুলো এক একটা করে বলে দেই। আমি প্রিভিয়াস ক্লাসে প্রত্যেকটা ইনপুট আমি বলে দিয়েছিলাম অলমোস্ট যা আমাদের দরকার। প্রথমে ইনপুট টাইপ টেক্সট, এই যে ইনপুট একটা HTML ট্যাগ এবং একটা সেলফ ক্লোজিং ট্যাগ, এটার কোনো ক্লোজিং দরকার নাই। টাইপ হলো এটার অ্যাট্রিবিউট, সেই টাইপের মধ্যে বিভিন্ন টাইপ আমরা ব্যবহার করতে পারি। যদি টাইপ হয় টেক্সট, এটাই এক ধরনের ইনপুট। তার মানে ইনপুট টাইপ একটা হলো টেক্সট, যেখানে আমরা টেক্সট রাখতে পারি বা ফর্মে নাম দিতে পারি। 2 নম্বর হলো ফোন। ফোনের জন্য আলাদা কোনো ওরকম নাই আমার জানা মতে, ফোন থাকতে পারে কি আমার জানা নেই। টেক্সট ব্যবহার করি আমরা নরমালি। তারপরে আমরা ব্যবহার করতে পারি ইনপুট টাইপ নাম্বার, যেমন এখানে এনআইডি, এখানে শুধু নাম্বারই নিবে, এখানে এবিসিডি নিবে না, শুধুমাত্র নাম্বারই নিবে। এমনকি এইটাও বলে দেওয়া যায় যে কত স্টেপ নিবে, 5 এর পরে কত নিবে, 6 নিবে না 10 নিবে, এটাও বলে দেওয়া যায়। স্টেপ নামে একটা অ্যাট্রিবিউট আছে, সেটা ব্যবহার করে। মিনিমাম ম্যাক্স, মিন ম্যাক্স ব্যবহার করে এটাও বলে দেওয়া যায় মিনিমাম কত ম্যাক্সিমাম কত, এই অ্যাট্রিবিউট ব্যবহার করে ফিক্স করে দেওয়া যায় যে এত নাম্বার থেকে এত নাম্বার নেওয়া যাবে। তার মানে অ্যাট্রিবিউট ইম্পর্টেন্ট। তারপরে ডেট অফ বার্থ, এটা আরেকটা ইনপুট, এটা টাইপ হলো ডেট। যদি ইনপুটের ভিতর সেম একই ইনপুটে টাইপটা চেঞ্জ করে ডেট দিয়ে দেওয়া হয়, তাহলে সেখান থেকে ডাটাকে ইনপুট করা, ডেটকে ইনপুট করা যায়। যদি টাইম দেই, টাইমকে ইনপুট করা যায়। ডেট টাইম দিলে মোটামুটি সবই ইনপুট করা যায়। তারপর ইনপুট টাইপ ইমেইল, আমরা কোনো একটা ইমেইল ইনপুট করতে চাই। আমি যদি এখানে অন্য কোনো কিছু দেই, ফর্ম সাবমিট করি, তাহলে জীবনে এই ফর্মটা সাবমিট হবে না। ও বারবার বলবে যে তুমি এই ফর্মটা সাবমিট করতে চাচ্ছ কিন্তু এখানে কোনো ইমেল নেই, তোমাকে একটা অরিজিনাল অথেন্টিক ইমেল দিতে হবে। তার মানে ওয়েব ডিজাইনের ওয়েব সিকিউরিটি যেটা বলে সেইটার কিন্তু হাতে খড়িটা স্টার্টআপটা ওয়েব ডিজাইনার হাতে হয়, এই কথাটা মনে রাখবেন। ওয়েব সিকিউরিটির বেসিক শুরুটা আর শুরু হয় ওয়েব ডিজাইনের হাত ধরে, এরপরে ডেভেলপার তার মতো করে আরো বিভিন্ন রকম কোডিং অ্যাঙ্গেল থেকে বিভিন্নভাবে সে সিকিউর করতে পারবে। আচ্ছা, তারপর হলো অ্যাড্রেস। যদি অনেক বড় একটা ফিল্ড, অনেকগুলো ডাটার দরকার হয়, তাহলে আমরা ইনপুট ব্যবহার না করে আমরা অ্যানাদার একটা HTML ট্যাগ ব্যবহার করতে পারি, যেটা নাম হলো টেক্সট এরিয়া। টেক্সট এরিয়ার শুরু আছে, শেষ আছে, শুরু করতে হয়, শেষ করতে হয়। এটা একটা ইনপুট, এটা সরাসরি আমরা ফর্মে ডাটাকে পাস করতে পারি টেক্সট এরিয়ার মাধ্যমে। তার মানে আমরা যখন দেখি অনেক জায়গায় ফেসবুকে স্ট্যাটাস লিখি আমরা, যেখানে অনেকগুলো লাইন থাকে, এই সব ক্ষেত্রে আমরা ইনপুট ব্যবহার না করে ব্যবহার করি টেক্সট এরিয়া। হ্যাঁ সাদিয়া ম্যাডাম বলেন। ভাইয়া আমি ধরেন একটা ব্রেক দিয়েছি কিন্তু স্পেস খুব গায়ে গায়ে, আমি একটু বেশি স্পেস নিতে চাইলে আমাকে কি 2-3 বার বিআর দিতে হবে? বিআর ট্যাগ স্পেস মানে কি উপর নিচ লাইনে নাকি পাশাপাশি? উপর নিচ লাইনে। ব্রেক, ব্রেক তাহলে ব্রেক দিবেন। আপাতত আমরা সিএসএস শিখি নাই, সিএসএস এ ব্রেক লাগে না, সরাসরি পেডিং মার্জিন ব্যবহার করলে হয়। তো আপাতত শিখি নাই, আমরা ব্রেক ব্যবহার করব। ব্রেক কয়বার ব্যবহার করব? একবার? প্রয়োজন অনুসারে। আমার যদি ধরেন এখানে অ্যাড্রেস, এই যে উদাহরণ দেখেন ইমেল এবং অ্যাড্রেস, আমি যাচ্ছি ইমেল এবং অ্যাড্রেসের মাঝখানে যতটুকু গ্যাপ আছে এই গ্যাপটা একটু বেশি দরকার, তাহলে আমি এখানে ব্রেক ধরেন আর একটু 4টা-5টা ব্রেক দিয়ে দিলাম, সেভ দিলাম। তো দেখেন এখানে কি হয়েছে, এই গ্যাপটা বের হয়ে গেছে। এটাই আমার কনফিউশন ছিল। থ্যাংক ইউ। আপনার প্রয়োজন অনুসারে আপনি যতগুলো ব্রেক, আমি যদি এখানে একটা দিই, এটা 3টা দিই, এটা 2টা দিই, তো ভালো লাগবে না। এইজন্য অন এভারেজে সবগুলো দুটো দুটো করে ব্রেক ব্যবহার করছি, দ্যাটস ইট। আচ্ছা, তারপর হলো টেক্সট এরিয়ার পরে আরেকটা ইনপুট আছে যেটা নাম হলো কালার। আমি সরাসরি ফর্মের ভিতর কালারকেও ইনপুট করতে পারবো, যে এই ধরনের কালার হবে। ধরেন কোন একটা আপনি ওয়েবসাইট ডিজাইন করতেছেন, সেখানে ডেভেলপার চাইছে যে আপনার থিম কালারটা আপনি ইনপুট করেন। তো সেই কালারটা সরাসরি কোনো ইনপুট না রেখে আমি একটা ইনপুট কালারে রেখে দিলাম, যেখান থেকে কালার সরাসরি ডাইরেক্টলি পিক করা যাবে। তো তখন ইনপুটটা হবে ইনপুট টাইপ কালার।
তারপর একটা ইনপুট টাইপ আছে যেটা নাম হলো রেঞ্জ। নির্দিষ্ট একটা ডাটা আমি রেঞ্জ সিলেক্ট করে দিতে পারি, যেটা আমরা স্লাইডারও বলি অনেক সময়। এই যে একটা স্লাইডার, এই স্লাইডারটা করার জন্য আমার সিম্পল এইচটিএমএল ইনপুট টাইপ রেঞ্জ দিলেই এনাফ। তাহলে আমি ইনপুট টাইপ রেঞ্জ দিয়েও, এখানে প্লেস হোল্ডার ভুল আছে, কপি করছিলাম এই জন্য বারবার একই জিনিস আসছে, এটা আবার ভুল বুঝেন না। প্লেস হোল্ডারটা কি এটা আমি বলে দিয়েছিলাম। প্লেস হোল্ডারটা হলো একটা অ্যাট্রিবিউট, যে অ্যাট্রিবিউটটা দিলে এই যে লেখাটা আছে না, ইমেল তো উপরে লিখছি লেভেল ট্যাগের মাধ্যমে, এটা একটা লেভেল উপরের ইমেল লেখাটা, আর এই ইনপুট বক্সের ভিতরে আপসা করে যে লেখাটা আসে, যেটা একটা অক্ষর লিখলে এটা চলে যায়, এই যে কোনো অক্ষর না থাকলে যেটা থাকে সেটা হলো প্লেস হোল্ডার। আমি এখানে ইমেল না লিখে লিখলাম যে আপনার মেইল প্রবেশ করুন, আপনার। ভাইয়া আমার একটু জিজ্ঞাসা ছিল, প্লেস হোল্ডার আমি কোথায় কোথায় ইউজ করব? যেসব জায়গায় ইনপুট করা যাবে সেই সব জায়গায় আপনি এটা করতে পারবেন, যেমন ইমেইল, তারপরে হচ্ছে আপনার এনআইডি, ফোন, নাম, এইগুলা এইসব জায়গায়। এই যে প্লেস হোল্ডার, আপনার ইমেল অ্যাড্রেস দিলাম, এবার রিলোড দিলাম, এটা সেভ করছি। হ্যাঁ, হ্যাঁ এটা ভুলে এখানে দিয়ে দিছি। ধরেন ইমেলের ক্ষেত্রে আমি এটা দিলাম, যদি ইমেলে এটা হওয়ার কথা হয় না, এই যে রিলোড দিলাম, দেখেন আপনার মেইল প্রবেশ করুন, এই লেখাটা চলে আসছে, একটা ডেমো, এটারই বলে প্লেস হোল্ডার। যেসব জায়গায় লেখা ইনপুট করা যায় সেই সব জায়গায় আপনি প্লেস হোল্ডার ব্যবহার করতে পারবেন। আচ্ছা, তারপরে আমরা আরেকটা ইনপুট টাইপ শিখেছিলাম যেটার নাম হলো চেক বক্স। আমরা অনেক সময় দেখি যে কোনো একটা ফর্ম, তার নিচে লেখা থাকে আর ইউ এগ্রি, যে আপনি এই টার্মস এন্ড কন্ডিশনটা আপনি এগ্রি করেন কিনা, তখন এরকম একটা চেক বক্স থাকে। তো এই চেক বক্সটা, এই যে অপশন দেওয়া আছে চেক বক্স, টাইপটা খালি চেক বক্স দিলেই হয়, দিলেই এরকম সুন্দর একটা চেক বক্স চলে আসে। এবার আপনি যা লেখেন সেটাই চেক বক্স। আপনি যদি এখানে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করেন চেকড, যদি চেক ব্যবহার করেন, এটা লিখে দেন, শুধু লিখে দিলেই হবে, তাহলে এটা সবসময় টিক চিহ্ন দেওয়াই থাকবে, আগে থেকে টিক চিহ্ন দেওয়া থাকবে। অনেক সময় এটাও হয় আমাদের, খালি লিখে দিতে হবে চেক, CHECKED, চেক। আচ্ছা, তারপরে আরেকটা ইনপুট, গুরুত্বপূর্ণ ইনপুট আমরা শিখেছিলাম, সেটা নাম হলো রেডিও। এই ইনপুটের একটা হলো চেক, যেটাকে অন অফ করা যায়, আরেকটা হলো রেডিও, এটাকে অন করা যায় কিন্তু অফ করা যায় না, অন করা যায় কিন্তু অফ করা যায় না। তাহলে রেডিওটা কখন ব্যবহার হয়, যখন অনেকগুলো অনেকগুলো সেম জিনিস থাকে, যে তিনটা অপশন আছে, যে কোনো একটা চুজ করতে হবে, মোস্টলি সেই সব জায়গায় আমরা রেডিও বাটন ব্যবহার করি। ধরেন এখানে ইনপুট টাইপ রেডিও, এটার কোনো নাম দেই নাই, আমি এটা নাম দিলাম যেরকম নেম একটা অ্যাট্রিবিউট। এটা প্লেস হোল্ডার কোনো প্রয়োজন নাই, কারণ এটা প্লেস হোল্ডার শো করবে না, তার মানে এটা দিলেও লাভ নাই, না দিলেও কোনো ক্ষতি নাই। এইটা, তারপরে এইটা, এগুলো প্লেস হোল্ডার হয় না। প্লেস হোল্ডার কোথায় হয়, যেখানে লেখা ইনপুট করার সুযোগ আছে, লেখার সুযোগ আছে, সেই সব জায়গায় প্লেস হোল্ডার ব্যবহার হয়। তো এইখানে দেখেন রেডিওটার পার্থক্যটা একটু বুঝাই দিই। চেক বক্স তো আমরা জানলাম, যে চেক দিলাম যে আরো এগ্রি, আর এই জায়গায় আমি আরো একটা ভাবে দিতে পারি, রেডিওর মাধ্যমে। রেডিও দিলাম একটা, সেম আর একটা রেডিও দিলাম, এইটা নামও দিলাম সেম নাম এগ্রি। এখন সেভ দিলাম, খেয়াল করেন আমি কিন্তু সেভ দিলাম, দুটোই রেডিও কিন্তু নাম একই, এগ্রি এগ্রি। এবার একটার সামনে লিখে দিলাম ইয়েস, আর একটা সামনে লিখে দিলাম নো, সেভ দিলাম, রিরোল দিলাম। তো দেখেন এখানে একটা ইয়েস আর একটা নো আসছে, দুটোই কিন্তু রেডিও। তো এবার ইয়েসে দিলাম আসছে, নোতে দিলাম নোতে চলে গেছে। এবার ইয়েসে নাই কিন্তু, ইয়েস আর নো, ইয়েস আর নো, এই সব ক্ষেত্রে রেডিও ব্যবহার করা। আপনাকে বুঝছেন রেডিওর ব্যাপারটা? এগ্রিমেন্টের ব্যাপারে, জি এগ্রি আর এগ্রির ব্যাপারে। হ্যাঁ, এগ্রি বা এগ্রি হতে পারে, বিভিন্ন ক্ষেত্রে রেডিও বাটন ব্যবহার করা হয়। ওকে, তাহলে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস। চেক বক্স অনেকগুলো হইতে পারে, চেক বক্স যদি আমি তিনটাও দেই, তিনটা চেক বক্স যদি আমি দেই, তো সেক্ষেত্রে প্রত্যেকটা চেক বক্স আলাদা ক্লিক করা যাচ্ছে, অন অফ করা যাচ্ছে। যদিও এইটা সেম, আমি যদি নেমের মতো একই সেম নেম দিয়ে দিই, ওইটাও সেম রেডিওর মতোই কাজ করবে, কিন্তু রেডিও মোস্টলি এই কারণে ব্যবহার হয়, একটা থেকে আরেকটা সুইচ করার জন্য, যে হয় ইয়েস হও, নাহলে নো হও, নাহলে অন্য একটা কিছু হও, এর মাঝখানে যে কোনো একটা হওয়া যাবে না, তখন আমরা এই রেডিওটা ব্যবহার করি। আশা করি আপনারা চেক বক্স রেডিওটা বুঝতে পেরেছেন। তারপর একটা ইনপুট টাইপ হচ্ছে যেটা হলো সরাসরি
ইউজারের কাছ থেকে সে একটা ইনপুট নিতে চাচ্ছে, একটা ফাইল, যে কোনো ফাইল হতে পারে, একটা ভিডিও MP4 হতে পারে, একটা জেপিজি হতে পারে, তারপর সেটা পিএনজি হতে পারে, অডিও ফাইল হতে পারে, ওয়ার্ড ফাইল হতে পারে, এক্সেল, পাওয়ার পয়েন্ট, যে কোনো ফাইল হতে পারে। যদি কোনো ফাইল ইনপুট করার ব্যাপার হয় তখন সেখানে মাস্ট বি এইরকম একটা ফিল্ড হয় যেটা নাম হলো ইনপুট টাইপ ফাইল। তো ইনপুট টাইপ ফাইলে ক্লিক করলাম, এবার যে কোনো একটা ফাইল ধরেন আমি সিলেক্ট করে ওপেন ক্লিক করে দিলাম। এই যে নামটা দেখেন এখানে চলে আসছে, তার মানে হলো নামটা এখানে অ্যাড হয়ে গেছে। তো আমার যে ফাইলটা দরকার, ফাইলের এপাশে লিখছেন প্লেস হোল্ডার, আবার লিখছেন মেইল। এটা তো আমি বললাম যে আমি কপি করছিলাম, এই জন্য এটার কোনো প্লেস হোল্ডার হবে না। হ্যাঁ সেটাই, এটার কোনো প্লেস হোল্ডার হবে না এবং ভুল লেখছে, এটা প্লেস হোল্ডার হবেও না। দ্বিতীয়ত ভুল লেখা আছে যে প্লেস হোল্ডার কালার, এই যে এটা ইমেল ঠিক আছে, এটা এগুলো বাদ বাকি ঠিক করে দিলাম। এটার কোনো প্লেস হোল্ডার হবে না, আপলোডের কোনো প্লেস হোল্ডার হয় না। আচ্ছা, তারপরে ইনপুট টাইপ আরেকটা আছে, ইনপুট টাইপ পাসওয়ার্ড। ইনপুট টাইপ পাসওয়ার্ড দিলে এখানে যাই লেখা হোক সেটা পাসওয়ার্ডের মতো শো করবে, যেটা আমরা সবাই দেখি, ফেসবুক বলেন, প্রত্যেক দিন আমরা লগ ইন করতে যেয়ে আমরা এটা কিন্তু ব্যবহার করে থাকি, আগে পরে এগুলো আমরা ব্যবহার করে থাকি। এইটা গেল মোটামুটি ফর্মের ইনপুটের ব্যাপার। এইবার আরো একটা ইনপুট আছে যেটা নাম হলো ইনপুট টাইপ সাবমিট, ইনপুট টাইপ রিসেট। সাবমিটটা হলো এমন একটা ইনপুট যে এই টোটাল ফর্ম, এই যে ফর্ম শুরু হয়েছে, এই যে ফর্ম শেষ হয়েছে, এই টোটাল ফর্মটার ভিতরে যদি একটা ইনপুট থাকে যেটার টাইপ যদি সাবমিট থাকে তাহলে একটা বাটন তৈরি হয়। বাটনের ভিতর ভ্যালু যা লিখবেন সেটাই শো করবে। আমি যেখানে সাবমিট না লিখে লিখলাম রেজিস্ট্রেশন লিখলাম। ভাইয়া এই যে বক্সটা আসে, বক্সটা কি লিখলে আসে? এই যে সাবমিটের বক্সটা, এনিহাও আমি একটা সাপোজ ফার্স্ট নেম দিলাম, তার পাশে বক্স রাখবো, এটা কিভাবে হয়? আচ্ছা সামনে আসতেছে এগুলো, এটা বুটস্ট্র্যাপ দিয়ে করতে হবে, আমরা সামনে এটা শিখবো। আমরা এখন একদম রটা করতেছি, তো আমরা সিএসএস না হলে অনেক কিছু এখানে হবে না, সিএসএস কম্বাইন করতে হবে। তো দেখেন আচ্ছা আমি যে ফর্মটা দিলাম, এই রেজিস্ট্রেশন ক্লিক করার সাথে সাথে এই ফর্মটা একবার সাবমিট হয়েছে। এই দেখেন ফর্মটা কিন্তু একবার সাবমিট হয়েছে। এই যে এমন ছিলাম, যখন রেজিস্ট্রেশন করলাম এই ফর্মটা সাবমিট হয়েছে। কোথায় সাবমিট হয়েছে? এই ব্রাউজারে। তো আমরা তো ডেভেলপমেন্ট করি না, এটা সাবমিট করার পর এই ডাটাগুলো কে ক্যাচ করবে? একজন ডেভেলপার। এই পাসওয়ার্ডের ভিতর কি দিলাম, অ্যাড্রেসের ভিতর কি দিলাম, নাম কি দিলাম, ইমেল দিলাম, এই সব কিছু এই রেজিস্ট্রেশন বা সাবমিট বাটনটা সাবমিট করলে সার্ভারে সেন্ড হয়ে যায়। এবার সেন্ড হওয়ার পর কিভাবে নিব, আমি ডাটাবেজে স্টোর করব, সেটা ডিজাইনের ব্যাপার না, ডেভেলপমেন্টের ব্যাপার। ডেভেলপার বুঝবে, নট ডিজাইনার। আমরা এখন ডিজাইন করতেছি, ডিজাইনের আলোচনাটুকু করব। তারপরে রিসেট নামে একটা বাটন আছে। আমি ফর্মের ভিতর যা লিখলাম এগুলোকে যদি রিসেট করতে চাই তাহলে রিসেট বাটন, রিসেট ক্লিক করলে ফর্মের ভিতর যা থাকবে, যে ফর্ম শুরু হয়েছে শেষ হয়েছে তার ভিতর যতগুলো ইনপুট থাকবে সবগুলো ইনপুট কি হয়ে যাবে? রিসেট হয়ে যাবে। আর এই যে সাবমিট করলাম, দেখতে এইরকম আরো একটা ইনপুট আছে যেটা নাম হলো ইনপুট না, এটা নাম হলো বাটন। এটা একটা ট্যাগ। এই বাটন ট্যাগটা যদি ব্যবহার করা হয়, এটা যেহেতু সেলফ ক্লোজিং ট্যাগ না, এটার ভিতর লিখতে হবে আচ্ছা, এটা কিন্তু আমি ইনপুট দিয়ে করি না, সবগুলো আমি ইনপুট দিয়ে করছি, সব আগামতো সব ইনপুট। এটা কিন্তু বাটন। তো এটা যদি রিলোড দিই দেখবেন একই রকম দেখতে। তো দুটোর মধ্যে পার্থক্য কি? পার্থক্যটা হচ্ছে ইনপুটটা যদি সাবমিট হয় তাহলে সেটার ফর্মটাকে সাবমিট করে, কিন্তু বাটনের এই ক্ষমতা নাই। বাটন দেখতে ফর্মের সাবমিটের মতো, কিন্তু আসলে এই ক্ষমতাও নাই। রেজিস্ট্রেশনে ক্লিক করেন দেখবেন যে এখানে তেমন কিছু হচ্ছে না। ক্ষমতা নাই বলে ভুল হবে, এটা করা যায়, কিন্তু নরমালি এটা হয় না। নরমালি আমরা করি না এটা দিয়ে। ইনপুট সাবমিটের যে কাজটা হয়, বাটনটারে মূলত স্টাইল দিয়ে আমরা অন্য কিছু করার জন্য বাটনটাকে ব্যবহার করি। বাটনের ভিতরেও কিন্তু আসলে সাবমিট বা ভুল হবে বললে করা যায়। সাবমিট সরাসরি বাটন টাইপ সাবমিট দিয়েও করা যাবে, যাবে না তা না। আচ্ছা, তো আমরা এখানে কয়টা জিনিস ভাইয়া বলেন। এই যে বক্স গুলো যদি আমি একটু কালার করতে চাই, যেমন রেজিস্ট্রেশন এর ব্যাকগ্রাউন্ড একটা কালার থাকবে, সেক্ষেত্রে কি করতে হয়? এইটা আজকের লিসন। আমি এখন পর্যন্ত যা আলোচনা করলাম সব আলোচনা ছিল আমার প্রিভিয়াস ক্লাসের আলোচনা। ট্যাগ, লগইন, রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশন পারা মানে লগইনও পারা, কারণ লগইনে আরো জিনিস কম, খালি একটা ইমেল, পাসওয়ার্ড, বাটন, সাবমিট, এই যা আগে দেখেছিলাম। আজকের আলোচনা এখন শুরু হবে। আমাদের ক্লাসের মডিউলটা ফেসবুক যে গ্রুপটা করা হয়েছে, মেসেঞ্জার যে গ্রুপটা, সেখানে সুন্দর করে দেওয়া আছে।
আপনারা গ্রুপে এটা চেক করবেন, আর ওইটার একটু আগে পিছে হবে, কারণ স্টুডেন্টের কথা বিবেচনা করে এটা আমরা একটু আগে পিছে করি। তো আমরা এখন আজকে শুরু করব HTML উইথ CSS। আমরা এখন শুরু করব CSS। একটা বেসিক একটা ফর্ম আমরা এখানে পেয়েছি, এই ফর্মটাকে একদম কাস্টমাইজ করে সুন্দর করে আমি কিভাবে সাজাবো সেটার জন্যই হলো আমরা আজকে শুরু করব CSS। যদিও আমাদের সেমেটিক ট্যাগ আমরা এখনো শুরু করি না, আমরা একটু মডিউলটা দেখে নিই। আমরা একটু মডিউলটা দেখে নেই। এই গ্রুপের ভিতর তো আছে মেবি। আচ্ছা, এটার ভিতরে নাই, গ্রুপে মেবি আপলোড করা হয় নাই, এটার ভিতরে থাকার না ভাইয়া হয়নি। আপনার ওই যে ক্লাস রেকর্ডিং আপনি বের করছিলেন তখন আমি দেখলাম। হ্যাঁ, না মেসেঞ্জার গ্রুপে দেওয়া আছে, কিন্তু একটু আগে দেওয়া হয়তো বা দেওয়া আছে। এই যে এইটা হচ্ছে আমাদের আলোচনা, জাভা স্ক্রিপ্ট নিয়ে আলোচনা হবে, যে কোয়ারি নিয়ে আলোচনা হবে মোটামুটি। এই যে দেখেন, আমাদের কিন্তু সেমেটিক ট্যাগটা আলোচনা করা হয়নি। সেমেটিক ট্যাগটা এখন আপাতত না বুঝলেও চলবে। তো এই সেমেটিক ট্যাগগুলো আমরা পরে আলোচনা করব, কারণ ট্যাগ নিয়ে কিন্তু আলোচনা আমরা অলরেডি করে ফেলছি। তো আমরা সামনে যাচ্ছি, তো এটা মিসিং রাখলাম, এটা কি আমরা পরে আলোচনা। ইনপুট ট্যাগও আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি। ক্লায়েন্ট সাইড ফর্ম ভ্যালিডেশনের কিছু আমরা করছি, আরো কিছু ভ্যালিডেশন আমাদের আছে, করা লাগবে, সেটা আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তারপরে আজকে আমরা CSS নিয়ে আলোচনা শুরু করে দিই। আচ্ছা, একটু বোঝার চেষ্টা করবেন, ক্লাস অবশ্যই রেকর্ড হচ্ছে, রেকর্ডটা অবশ্যই পাবেন আপনারা, কোনো সমস্যা নাই। কিন্তু তারপর আপনাদের ব্যক্তিগতভাবে এগুলো অল্প অল্প করে প্র্যাকটিসটা বাড়াতে হবে। আমরা এখন যেটা আলোচনা করব CSS, এটার পূর্ণ রূপ হলো ক্যাসকেডিং স্টাইল শীট, সংক্ষেপে বলা হয় CSS। আসল নাম কি কোশ্চেন করা হতে পারে, আপনারা নোট করে নেবেন। আপনাদের কয়েকটা ক্লাস পরেই কিন্তু আমি একটা এক্সাম নিব, এবং এক্সাম ক্লাসের শেষেও একটা এক্সাম হবে। সেই এক্সামগুলো আপনাদের দেখা যাবে যে আপনারা কে কতটুকু করছেন, কতটুকু আপডেট করতেছেন, সেটা কিন্তু আমি এই এক্সামের মাধ্যমে বুঝে নিব। এগুলো শর্ট টাইমের ভিতর এক্সামগুলো করতে হবে, লাইভে আমি এক্সাম নিব। তো এই সব কোয়েশ্চেনই আসবে যে এটা ইনপুট কিনা, ক্যাসকেডিং স্টাইল শীট সংক্ষেপে কি, বা CSS এর পূর্ণরূপ কি, বা আমি জিজ্ঞেস করলাম এই স্টেপের পূর্ণ, আজকেই তো করলাম, আজকে তো অনেকে রিপ্লাই দিতে পারেন নাই, আরো কঠিন কোয়েশ্চেন ছিল আমি করি নাই, যে না থাক আপনারা অল্প করে করেন। তো যাই হোক, আমরা এইচরেফ যেন কি বলছিলেন? হাইপার রেফারেন্স। আচ্ছা, এবার দেখেন আমরা লগইনটাকে, এটা না, এই লগইনটাকে আমরা HTML CSS অ্যাপ্লাই করি। এখন CSS অ্যাপ্লাই করা যায় মূলত 3 পদ্ধতিতে। নরমালি এখন আর অনেক অ্যাডভান্স অনেক কিছুর মধ্যে যাব না, যদি সিস্টেম করা হয় আরো অনেকভাবে করা যায়। নরমালি আমরা 3টা পদ্ধতিতে CSS কে আমরা লিখতে পারি HTML এর ভিতরে। আমরা অলরেডি জানি HTML লেখা হয়েছে শুরু এবং শেষ, তার মানে এর দ্বারা বুঝাইছি যে এর মধ্যবর্তী সব লেখা বা কোড সেগুলো হবে HTML, যদিও এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, মার্কআপ ল্যাঙ্গুয়েজ HTML, হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, সংক্ষেপে HTML। তো CSS লেখারও একটা পদ্ধতি আছে, যে আমার ব্রাউজারকে বলতে হবে যে এইটা CSS। আমি যদি কোনো জাভাস্ক্রিপ্টও এই HTML এর ভিতর লিখি, তাহলে বলতে হবে যে এই থেকে এতটুকু আমি জাভাস্ক্রিপ্ট লিখতেছি। আমি jQuery লিখলেও বলতে হবে এই থেকে এতটুকু আমি jQuery লিখতেছি। এরকম প্রত্যেকটা পার্ট বাই পার্ট করতে হয়। তো HTML এর ভিতরে CSS লেখার একটা অন্যতম পদ্ধতি হলো হেডের ট্যাগের ভিতরে ডাইরেক্ট এক্সটার্নাল একটা লিঙ্ক করা যায়। 2 নম্বর হলো HTML ট্যাগের ভিতরে আমরা সরাসরি ক্লাস লিখতে পারি। আরেকটা হলো সরাসরি লাইনের ভিতর CSS লিখতে পারি। তো এটাকে বলে ইনলাইন CSS। লাইনের ভিতরে আমরা সরাসরি লাইনের ভিতরেও CSS লিখতে পারি। এইটা দিয়ে আমরা শুরু করি, দেন আমরা ক্লাস, সিলেক্টর, আইডি সিলেক্টর এগুলো আমরা শিখব। তো দেখেন একটু একটু করে দেখি। আমরা এইসন লিখেছি, এই যে এইসন শুরু হয়েছে এবং এটা একটা H1, সেই জন্য লেখাটা অনেক বড় হয়েছে, ফাইন। কিন্তু এটা কালো আসছে, আমি চাচ্ছি এটা কালারটা চেঞ্জ করব। তো আমি এখন স্টাইল লেখা শুরু করব। তো স্টাইল লেখার জন্য এইসনের পরে আমাকে একটা অ্যাট্রিবিউট দিতে হবে। আমরা জানি অ্যাট্রিবিউট কোথায় লিখতে হয়, H1 বা ট্যাগ নেমটা এবং গ্রেটার দ্যান এর মাঝখানে অ্যাট্রিবিউট করে লিখতে হয়। তার মানে কি H1 এই লেখাটা এবং এই যে গ্রেটার দ্যান, এই দুটো জিনিসের মাঝখানে, আবারও দেখাই, এই দেখেন H1, এই যে H1টা আছে, এইটা দিয়ে শুরু, এইটা দিয়ে শেষ, এর
মানে প্রথম যে অংশটা এর মধ্যবর্তী জায়গায় সবসময় আমরা অ্যাট্রিবিউট লিখবো যত প্রয়োজন। আমার যদি 2টা হয় 2টা, 10টা হলে 10টা। তো আমি এখানে একটা নতুন অ্যাট্রিবিউট দিলাম যার নাম হলো স্টাইল। স্টাইল হলো এমন একটা অ্যাট্রিবিউট যে অ্যাট্রিবিউটের মাধ্যমে ডাইরেক্টলি একটা HTML কে CSS কোড অ্যাপ্লাই করা যায়, ডাইরেক্টলি সরাসরি একটা লাইনের ভিতরেই, আমাকে আলাদা করে প্রয়োজন হচ্ছে না। তো আমি এর ভিতরে একটা CSS কোড লিখলাম যার নাম হলো কালার। বলতে পারেন ভাই এটা পাইলেন কোথায়? এটা আমার মুখস্থ আছে সেই জন্য। এরকম কালার, বিজি কালার, ব্যাকগ্রাউন্ড, মার্জিন, পেডিং সবই দেখবেন কমন, মানে ইংরেজিতে ট্রান্সলেট করলে যেটা হয় সেইটাই, এখানে কঠিন কিছু না। না পারলে আমি ইনস্পেক্টর দেখাই দিব, আমি W3 দেখাই দিব, আপনার এই সব কোড মনেও রাখা লাগে না। কিছু কোড অনলাইনতেই করা যায়, কিছু কোড মনে না থাকলে রিসার্চ করে নেওয়া যায়, কিছু কোড ব্রাউজারই আপনারা লিখে দিবে। আমরা যখন ইনস্পেক্ট করবো তখন দেখবেন সব কোড ব্রাউজারই আপনারা দিয়ে দিচ্ছে, আপনার এখানে কোডই লেখা লাগবে না, আপনি এইখানেও লিখবেন না। ডিজাইনটা করবেন কোথায়? ব্রাউজারে। আপনার এই কি বলে ভালো যে এডিটর গুলো আছে সেইগুলোও ব্যবহার করা লাগবে না। আমি পরে দেখাবো। এটা কালার দিলাম, একটা কোলন দিলাম, কোলন দিয়ে দেখলাম রেড। এইটা হলো একটা প্রপার্টি। আমি এখানে একটা অ্যাট্রিবিউট নিলাম, অ্যাট্রিবিউটের ভিতরে একটা প্রপার্টি অ্যাড করলাম যে কালার সমান সমান রেড হবে। যদি আরো একটা প্রপার্টি অ্যাড করতে চাই তাহলে এখানে একটা কমা দিয়ে আমি অ্যানাদার আরেকটা লিখতে পারবো, এইরকম সেমিকোলন, সরি ভুল হয়েছে, কমা না, সেমিকোলন দিয়ে আমি আরো একটা অ্যাট্রিবিউট লিখতে পারবো। তাই আমি যে কালার রেড লিখলাম, সেমিকোলন দিলাম, মানে বুঝাইলাম স্টাইল সিএসএস, স্টাইল মানে হলো সিএসএস। এবার তার ভিতর একটা মাত্র আমি অ্যাট্রিবিউটের ভিতরে একটা মাত্র প্রপার্টি অ্যাড করলাম, সেভ দিলাম, কন্ট্রোল এস, সেভ দিয়ে এটাকে রিলোড দিলাম। দেখেন এটা কালারটা কিন্তু রেড হয়ে গেছে, কালারটা কি হয়েছে? রেড। এইবার আমি ধরেন এবার দিলাম ব্যাকগ্রাউন্ড। দেখেন আমাকে কিন্তু এই নোটপ্যাডও সাজেস্ট করতেছে যে আপনি ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারেন, ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে পারেন, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট। তো ভালো এডিটর গুলো এর থেকে আরো বেশি সাজেশন দেয়। তা আমি চাচ্ছি যে আপনারা লিখে লিখে করবেন, ভুল হবে কারেকশন করবেন, এই অভ্যাসটা হয়ে যাবে। এবার দিলাম ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডের ভিতর দিলাম আমি গ্রিন, GR তাও আমাকে সাজেশন দিচ্ছে একটা সেমিকোলন মাস্ট বি দিতে হবে। যদি এটার মাঝখানে সেমিকোলনটা না দেন তার মানে আপনার কোড এরর, ভুল, এখানে কাজ করবে না। প্রত্যেকটা শেষে আপনাকে এই সেমিকোলন দিতে হবে। আমি সেভ দিলাম, এবার আমি এটাকে রিলোড দিলাম। তো দেখেন ব্যাকগ্রাউন্ড সবুজ হয়েছে, কালারটা রেড হয়েছে। আপনারা কি বুঝছেন সিএসএস অ্যাপ্লাই করার পদ্ধতি, বেসিক টেকনিক বুঝছেন? জি স্যার। কোনো কোশ্চেন? না স্যার। একটা কোশ্চেন আছে, বলেন। লগইন তো পুরো জায়গাটা আপনার ব্যাকগ্রাউন্ডটা কভার করবে, হ্যাঁ একটু সমস্যা হবে না? আমি যদি চাই জাস্ট লগইন লেখা যতটুকু ততটুকুই কভার করবে। হ্যাঁ, আমি তো সেগুলো করব। এগুলো যা করছে আমার এটুকু লগইন ফর্ম হয় নাই। এই লগইন ফর্মটাকে সুন্দর একটা ফর্মে ডিজাইন করতে যা যা লাগে সবকিছুই আমি করব। আচ্ছা, তো আমি এটা আপাতত এইটুকু যেহেতু আমি অ্যাপ্লাই করে শিখে ফেলছি, আমি এটাকে বাদ দিয়ে দিলাম, আপাতত এটা প্রয়োজন নেই। আমি সেভ দিলাম। আমি এখন আমার রিয়েল কাজে আসি। এই লগইনটাকে আমরা এখন ইনলাইন সিএসএস অ্যাপ্লাই করে সুন্দর করে এটা ডিজাইন করব। সাবমিট, রিসেট, সাবমিট এতগুলো দরকার নেই, আমার একটা সাবমিট হলেই চলে, রিসেট থাকলেই চলে। তো আমার এই নিচের এই বাটনটা দরকার নেই, এটা বাদ দিয়ে দিই। এবার আমি সুন্দর করে এই ফর্মটাকে ডাইরেক্টলি একটা অরিজিনাল লগইন ফর্ম, কালারফুল সুন্দর একটা লগইন ফর্মে আজকের ক্লাসেই করে দেখাবো। পাসওয়ার্ডের পরে সাবমিটটা পাশাপাশি আসছে, এখানে ব্রেক ব্যবহার করি নাই, এখানে দুটো ব্রেক দিয়ে দিলাম। আচ্ছা হয়েছে। তো এখন ফর্মটা একটা লগইন ফর্ম কিরকম হয়? মাঝ বরাবর হয় এবং লগইন ফর্মটার পিছনে ব্যাকগ্রাউন্ড কালার হয়। আমি একটা এক্সাম্পল দেখাই। আপনারা কিন্তু ধরেন আমি ওয়েবম্যান অ্যাকাউন্টে এটাই ঢুকলাম, একটা ফর্ম কিরকম হয় একটা ধারণা দিই। দেন অ্যাপ্লাই ফর্ম, এই যে এটা একটা ফর্ম। ফর্মটা দেখতে কত সুন্দর, কত কালারফুল, পিছনে সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড, মাঝখানে একটা ফর্ম দেখা যাচ্ছে, এখানে ইনপুট গুলো সুন্দর কালারফুল হচ্ছে, লেখাগুলো সুন্দর, প্রত্যেকটা জিনিস একদম নিট অ্যান্ড ক্লিন। অনলাইন স্কলারশিপ সুন্দর করে কালার ব্যবহার করা হয়েছে, এখানে একটা কালার, এবং নিচে সাবমিট বাটনটা কত সুন্দরভাবে ইফেক্ট দিচ্ছে এবং কত সুন্দর সাইজ। এইটা একটা ফর্ম। তো আমরা কি এই ফর্মটা একদম র লেভেল থেকে করতে পারবো কিনা? হ্যাঁ আমরা পারবো। এইটাই একদম শুধু কঙ্কাল আছে, এটা শুধু কঙ্কাল, এটাকে আমরা ওই ডিজাইনের মতো করে ফেলতে চাচ্ছি। তো এইবার
আপনারা বলেন তো, বুদ্ধি বুদ্ধি করে অ্যান্সার দিয়েন। এই রিসেট বাটন, সাবমিট বাটন, ইনপুট, তারপরে এই এই ইনপুট, ইমেল, সবকিছু কি কোন কিসের ভিতরে আছে? টোটাল এই জিনিসটা কার ভিতরে আছে? ফর্মের ভিতরে আছে। ফর্মের ভিতর, রাইট। কারণ ফর্মের ভিতরেই কিন্তু আমি সব কিছু ইনপুট করছিলাম। তার মানে হলো এই ফর্মে যদি একটু নিচে ডানে সরাই, টোটালটাই কিন্তু ডানে সরানো হচ্ছে, রাইট? তো আমি ফর্মের ভিতর একটা কাজ করি, কোড লেখা শুরু করি। আমরা জানি সিএসএস লেখার জন্য অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয় স্টাইল। দিলাম স্টাইল সমান সমান দিলাম, ডবল কোটেশন মার্ক, সিঙ্গেল হতে পারে। আমি এটার ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, একদম র করতেছি যাতে আপনারা বুঝতে পারেন, গ্রিন। সেভ দিলাম। এবার রিলোড দিলাম। দেখেন ফর্মটার যতটুকু ততটুকু সবুজ কালারে ব্যাকগ্রাউন্ড হয়েছে। এইবার একটা ইম্পর্টেন্ট জিনিস শিখেন, সেটা হলো ইনস্পেক্ট এলিমেন্ট। ইনস্পেক্ট এলিমেন্ট আমরা যে বারবার যদি এইভাবে লিখে লিখে করি তাহলে আমাদের অনেক অসুবিধা হয়ে যাবে। তো আমরা এটা না করে এই কাজটা একবার অ্যাপ্লাই করে এইখান থেকে, এটা ব্রাউজার না, এটা কিন্তু ব্রাউজার, ব্রেভ ব্রাউজার, এই ব্রাউজার থেকেও আমরা কোডটাকে এডিট করতে পারি। কিভাবে? আমরা যখন কোড লিখতেছি বা যে কোনো ওয়েবসাইট হোক না কেন, আপনি যদি রাইট ক্লিক করেন আপনি ইনস্পেক্ট পাবেন। যে কোনো ব্রাউজারের যে কোনো পজিশনে মাউস পয়েন্টারটা রেখে রাইট ক্লিক করলে ইনস্পেক্ট পাওয়া যায়। আপনি যেখানে ইনস্পেক্ট করবেন ওইখানের কোড শো করবে। এই দেখেন আমি এখানে ক্লিক করছি, এই যে এলিমেন্টস, এটা লাগবে না, এই যে এই টেক্সটটা শো হয়েছে। আমি যদি লগ ইনে এসে ইনস্পেক্ট দিতাম তাহলে এই সোয়ানটা সিলেক্ট হয়েছে। তার মানে আচ্ছা এটা তো অল্প কোড, আমি ধরেন একটা ওয়েবসাইটে যাই, এই ভাড়াবাজার.com এ আসলাম, আমি দেখতে চাচ্ছি এইখানে ওরা কি ব্যবহার করছে, কোন কোড ব্যবহার করছে। আমি এখানে রাইট ক্লিক করে ইনস্পেক্ট দিলাম, তো দেখলাম যে এখানে ওরা ইমেজ ট্যাগ ব্যবহার করছে, সেটা একটা ডিভিশনের ভিতর ডিভ, সেটা আরেকটা ডিভিশনের ভিতর, সেইটা আবার একটা অ্যাঙ্কর ট্যাগের ভিতরে। আচ্ছা নিচে আসি, আমি দেখতে চাচ্ছি যে ডু ইউ হ্যাভ সামথিং ফর রেন্ট, হোয়াট ইজ দিস? আচ্ছা কিছু একটা করে ফেলছি, আমি জানি না কি করে ফেললাম। দেখতে পাচ্ছেন সবাই, শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা কি জানি একটা করে ফেলছি, কি জানি একটা রিলোড দিল। আচ্ছা যাই হোক, সমস্যা নেই। আচ্ছা তো আমরা এখানে রাইট ক্লিক করে ইনস্পেক্ট দিলেই কিন্তু আমরা দেখতে পারি, রাইট? তো আমরা এখন যেটা করলাম, লগ ইনে এসে এইখানে ইনস্পেক্ট দিলাম, ফর্ম ইনস্পেক্ট দিলাম। এবার দেখেন এই যে ফর্মটা চলে আসছে। আমি এখন ধরে ধরে প্রত্যেকটাকে সিলেক্ট করে নিতে পারি। এই যে প্রত্যেকটাকে আমি, এই যে এটা ফর্ম, এটা S1, এটা লেভেল, ব্রেক, যা ব্যবহার করছিলাম সব এখানে মিলান, ডানে বামে মিলান। ও আমার দেখা দিচ্ছে যে এই কোডটাই এখানে আছে, এটাই ব্রাউজার পেয়েছে, সেটাই শো করছে। এইবার ফর্মে চলে আসি, ফর্মে চলে আসি, এটা ডান পাশে নিয়ে এটা বাম পাশে নিয়ে আমার সুবিধা হয়। আচ্ছা দেখেন আমি যখন ফর্মে নিয়ে আসলাম, আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড গ্রিন দিছিলাম, এটা ব্যাকগ্রাউন্ড গ্রিনটা এখানে চলে আসছে, দেখছেন? দেখা যাচ্ছে? জি। আচ্ছা আমরা এখানে ডাইরেক্টলি দেখতে পাচ্ছি ওখানে যা দিলাম সেটা এখানে চলে আসছে এবং কালার সহ। এখন আমি এই জায়গা থেকে এডিট করতে পারবো, আমার এইখানে বারবার এডিট করার প্রয়োজন নাই। আমি এখানে এলিমেন্টসে আসলাম, ইনস্পেক্ট দি এলিমেন্টে আসলাম, তারপর ফর্মটা ক্লিক করলাম, আমি দেখতে পাচ্ছি এক লাইন কোড লিখছিলাম সেটা শো করছে। এবার এই নিচের এক লাইন ক্লিক করলেই নতুন নতুন কোড আমি লিখতে পারবো, নতুন নতুন জিনিস আমি অ্যাপ্লাই করতে পারবো। তো আমি এখন মানে এখানে এডিট করা যাবে, তাই তো? এখানে এডিট করা যাবে এবং লাইভ দেখা যাবে, লাইভ সাথে সাথে দেখা যাবে। যদিও আপডেট অনেক এডিটরে আমরা এডিট করতে করতেই দেখতে পারি, নিচে দেখা যায়, কিন্তু এইটা আমার কাছে মনে হয় ভালো হয়। তো দেখেন আমি এখানে এডিট করে দেখাই, ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন না দিয়ে আমি এখানে দিলাম ব্লু, সাথে সাথে কিন্তু হয়ে গেছে। আর এটা যদি আমি এখানে করতাম আমাকে ব্লু লিখতে হইতো, রিফ্রেশ দিতে হইতো, ঝামেলা করতে হইতো। তো আমি এখানে দিলাম ব্যাকগ্রাউন্ড। এখন এখানে অনেক মুখস্থ করা কোড আমি ব্যবহার করব। আমি এখন একটা কোড ব্যবহার করলাম যেটার নাম হলো হোয়াইট, একটা হলো হাইট আর একটা হলো ওয়াইড। ওয়াইড বললাম 500 পিক্সেল, 500 পিক্সেল। তাহলে দেখেন ফর্মের সাইজটা কিন্তু 500 পিক্সেল হয়ে গেল। আরো কমাই, আমি দিলাম 200 পিক্সেল, 200 পিক্সেল হয়ে গেল, বাড়াবো 300 পিক্সেল। তার মানে একদম লাইভ আমি এডিটিং করতেছি। এই কোডটা এর জায়গায় আছে, আমি সরাসরি ব্রাউজার এডিট করতেছি। তো দিয়ে দিলাম ওয়াইড, তাহলে টোটাল ফর্ম যেটা ছিল সেটা A to Z আগামাথা ছিল, সেটা হয়ে গেল নির্দিষ্ট 300 পিক্সেল। ধরেন আমি এখানে যদি দিতাম 100%, তাহলে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত সব A to Z হয়ে যাইত। যদি কোথাও আমার কোনো ডিভিশন বা কোনো ফর্ম আমার টোটালটাই লাগে তখন 100% ব্যবহার করতে হয়। যদি কম লাগে দিলাম 50%, অর্ধেক। আর যদি নির্দিষ্ট করে দেয় যে এত পিক্সেল হবে তাহলে
300 বা 200 বা 100 px। px মানে হলো পিক্সেল। এটা আরো অনেক মাপ আছে, px আছে, পয়েন্ট আছে, তারপরে পার্সেন্ট আছে, এরকম অনেক ধরনের পার্সেন্ট আমরা ব্যবহার করি। আচ্ছা, এইবার একটা জিনিস খেয়াল করে দেখেন, আমার যে ফর্মটা ব্লু কালারের, এখানে ইমেলটা ফর্মের বাম সাইডে লেগে আছে এবং একদম গায়ে গায়ে লেগে আছে, একদম বর্ডারে এজে মিশে আছে, এদিকে অথচ ফাঁকা আছে। তো আমার এটা তো বাম সাইডে এত যদি মিলে যায় তাহলে তো ভালো লাগবে না। তো যে কোনো ডিভিশন হোক, এটা ফর্ম না হয় ডিভিশন হইতে পারতো, কোনো সমস্যা নাই। তো যে কোনো ডিভিশনের ভিতরে একটা জায়গা দেওয়া যায়, বাইরে একটা জায়গা ফাঁকা দেওয়া যায়। ভিতরেরটাকে বলা হয় পেডিং, বাইরেটাকে বলা হয় মার্জিন। আমি যে ব্লু কালার এইটা করলাম, আমি চাচ্ছি এটার উপরে নিচে ডানে বামে সব জায়গায় 20 পিক্সেল ফাঁকা দিবে, তাহলে ব্যবহার করব মার্জিন। এই যে মার্জিন দিলাম, দিলাম 20 px। এখন দেখেন তো এই যে ব্লুটা, সেইটা চারপাশে ফাঁকা হয়েছে না? এই ব্লু যে ফর্মটা, সেটা চারপাশে ফাঁকা হয়েছে না? বুঝতেছেন আপনারা কথা? জি। এই যে বাইরে ফাঁকা হইলো, যেটাকে দিলাম তার বাইরে হইলো, বাইরের অংশে হইলো, এইটাকে বলে মার্জিন। এইবার সেম আমি দিলাম পেডিং, এবারও 20 পিক্সেল দিলাম। এইটা হইছে ভিতরে, দেখেন লগ ইনটা ছিল, এই ইমেলটা গায়ে গায়ে ছিল, ফাঁকা হইলো, ফাঁকা হইলো। তাহলে এটা কোথায় হয়েছে, ভিতরে না বাইরে? ভিতরে হয়েছে না বাইরে হয়েছে? ভিতরে। ভিতরে। ভিতরেরটাকে বলা হয় পেডিং, বাইরেরটাকে বলা হয় মার্জিন। তো আমরা পেডিং এন্ড মার্জিন শিখলাম। মার্জিন যদিও আমার এখানে দরকার নাই, মার্জিনের একটা সিস্টেম আমি বলে দেই। আমি একটা স্ক্রিনশট নেই, এই যে বুঝছেন, পেডিং হোক মার্জিন হোক, এইটা আমরা শুরু করি এই ব্রাউজারটার একদম বাম সাইডের টপ এই কর্নার থেকে শুরু হয়, এখান থেকে শুরু হয়। এবার আপনি এখান থেকে ডানেও যাইতে পারেন, নিচেও যাইতে পারেন। এইটাকে বলা হয় এক্স পজিশন, এইটাকে বলে ওয়াই পজিশন। যে কোনো অবজেক্টের, এই ধরেন একটা অবজেক্ট, ধরেন আমি ছোট্ট একটা অবজেক্ট নিই, এইটা। এখন এইটার উপরে একটা অংশ থাকে, বামে একটা অংশ থাকে, নিচে একটা অংশ থাকে, ডানে একটা অংশ, চারদিক মানে চারদিকে চারটা অংশ থাকে। তো এই চারটা দিকের মার্জিনও আলাদা করে দেওয়া সম্ভব। তো আমি যদি এখানে মার্জিন দেই 20 পিক্সেল, আবার 20 পিক্সেল, আমি চারবার দিলাম, 20 পিক্সেল, 20 পিক্সেল, 20 পিক্সেল। তো দেখেন আমি লিখছি কয়বার, মার্জিন 20 পিক্সেল, 20 স্পেস দিছি কিন্তু মাঝে, আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা ঠিকভাবে। মার্জিন লিখলে অনেক ছোট, দেখতে কষ্ট হচ্ছে। দেখতে অসুবিধা হলে আমার এর জুম করার সুযোগ নাই এখানে। আবার আমি এখানে অসুবিধা নাই, রেকর্ডিং এর সময় বড় করে দেখে নিই। আচ্ছা, আমি এখানে আবার যখন অ্যাপ্লাই করব তখন দেখে নিয়ে মার্জিন 20 পিক্সেল, 20 পিক্সেল, 20 পিক্সেল চারবার কেন দিলাম? এই চারবারের চারটা হলো চার কোণা। প্রথম যেটা সেটা হলো উপরে, প্রথমটা হলো উপরে, তারপরেরটা হলো ডানে, তারপরেরটা হলো নিচে, তারপরেরটা হলো বামে। মানে ঘড়ির কাঁটার মতো, ঘড়ির কাঁটা যেভাবে ঘুরছে সেই রকম ভাবে প্রথমটা হচ্ছে উপরেরটা, তারপর বামেরটা, তারপর নিচেরটা, তারপর ডাইনটা। তাহলে উপরে মার্জিন দরকার, তাহলে উপরে দিলাম আমি বেশি, ধরেন আমি 50 পিক্সেল দিলাম, দেখেন উপরে বেশি হয়েছে। আবার আমার বামে বেশি দরকার, অন্য সব ঠিক থাকবে বামে, তার মানে 1 2 3 4, 4 নম্বরটা হলো বামে, তো আমি বামে দিলাম 200 পিক্সেল। হয়েছে না মার্জিন? বামে হয়েছে না শুধু? বুঝছেন এইবার? আপনি যদি একটা দেন, শুধু একটা দিয়ে দেন, চারটা দিলেন না, একটা দেওয়ার মানে হলো সব দিকে 50। যদি চারটা দেন তার মানে প্রথমটা হলো উপরে, তারপরটা হলো বামে, তারপরটা নিচে, তারপরটা হলো একদম বাম সাইডে। আশা করি আপনারা মার্জিনটা বুঝতে পারছেন। তো আমি এখানে মার্জিন দিব একটা টেকনিক করে দিব, 0 তারপর দিব অটো। আমি 0 আর অটো যদি দেই, এই কথাটা যদি লিখি, তাহলে সব সময় ফর্মটা মাঝ বরাবর থাকবে, বড় করলেও মাঝ বরাবর, ছোট করলেও মাঝ বরাবর, একদম মাঝ বরাবর থাকবে। 0 মানে হইলো উপরে 0, অটো মানে হলো ডানে বামে তুমি অটোমেটিক্যালি অ্যাডজাস্ট করে নাও, তার মানে অটোমেটিক্যালি তুমি মাঝখানে চলে আসো। এই জন্য আমি মার্জিন 0 এবং অটো ব্যবহার করলাম। পেডিং 20 পিক্সেল আছে, ফাইন, কোনো সমস্যা নেই। তা আমি এখানে একটা কোড লিখছিলাম, কিন্তু আমি এখন কোড লিখলাম মোট 4 লাইন। আচ্ছা, এইবার এইগুলোকে কপি করে নিই। এভাবে কপি করা যায়, রাইট ক্লিক করে কপি করা যায়। এই যে কপি করলাম, এবার স্টাইলের ভিতরে এইটাকে মুছে দিয়ে এর ভিতরে পেস্ট করে দিলাম, সেভ দিলাম। এবার আমি রিলোড দিলাম, সেম জিনিসটা হয়েছে না? হয়েছে কিনা বুঝছেন?
স্যার। তাহলে স্টাইলের ভিতরে এই দুটো ডবল কোটেশনের মাঝখানে কিন্তু সবগুলো লেখা হয় এবং একটা প্রপার্টি লেখার পর তার ভ্যালু লেখা হয়, তারপরে একটা সেমিকোলন, তারপর প্রপার্টি ভ্যালু, প্রপার্টি ভ্যালু, প্রপার্টি ভ্যালু, প্রত্যেকটা সেমিকোলন দিতে হবে, না দিলে কোড কিন্তু কাজ করবে না। আর এখানে কালার কিন্তু একটা কোড ব্যবহার করা হয়েছে, যেমন হ্যাশ 2196, এটা কিন্তু অটোমেটিকলি রেড গ্রিন ব্লু RGB কোড বলে, এটা এখান থেকে অটোমেটিকলি জেনারেট করা যায়, নাহলে তো আপনার এই কোডগুলো তৈরি করা লাগতো, তো ঝামেলা হইতো। এই জন্য আমি কোডটা এখানে কালারটা এখানে তৈরি করে নিলাম। তো আমার মোটামুটি ফর্মটার কিছু কাজ ডান। আচ্ছা, এই যে ফর্মটা করলাম, কোডটা এখানে লিখলাম, এটা ইনলাইন করলাম, আমরা চাইলে এটাকে ক্লাস ব্যবহার করতে পারি। আজকে ক্লাস আলোচনা করব না, আজকে ইনলাইন দিয়ে করব, পরে যদি সম্ভব হয় ক্লাস ব্যবহার করে দেখাবো। আচ্ছা, এখন এটাকে আরেকটু সুন্দর করতে চাই। এই যে ইনপুটগুলো এত ভালো লাগতেছে না, তাহলে ইনপুটেরও কিছু ট্যাগ ব্যবহার করি, কালার মানে সিএসএস ব্যবহার করি। এবার ইনপুটকে ডাইরেক্টলি ইন্সপেক্ট দিলাম এবং দেখা যাচ্ছে ইনপুটের ভিতর কোনো কালার টালার কিছু অ্যাপ্লাই করা নাই। এই যে এলিমেন্ট স্টাইল, এই যে এলিমেন্ট স্টাইল এর ফাঁকা। তো আমি এখানে প্রথমত একটা সিএসএস ব্যবহার করলাম, যার নাম দিলাম হোয়াইট দিয়ে দিলাম 100%, যে তুমি এই মাথা থেকে মাথা পর্যন্ত টোটালটা হবা। আপনারা এই যা দেখালাম এগুলো কিন্তু সিএসএস কোড, ওয়াইড একটা সিএসএস কোড, সিএসএস প্রপার্টি, পেডিং, মার্জিন, ব্যাকগ্রাউন্ড সব কিন্তু সিএসএস। আচ্ছা, এবার দিলাম পেডিং, আমরা অলরেডি পেডিং ব্যবহার করছি, দিলাম 4 পিক্সেল 3 পিক্সেল, দুইটা দিলাম। মানে যদি দুইটা দেই তাহলে কি হবে, দুইটার প্রথমটা দিলে হলো উপর নিচ, পরেরটা দিলে হলো ডানে বামে। আর যদি শুধু একটা দেই চারপাশে, যদি চারটা দেই তাহলে ঘড়ির কাঁটার মতো উপরে, ডানে, নিচে, বামে। আশা করি বুঝতে পারছেন। তা আমি এখানে উপর নিচ মানে হচ্ছে দুইটা যদি উপর আর নিচে দিতে চাই তাহলে হলো দুইটা দিতে হবে। যদি একটা দেই তাহলে সেটা সব দিকে চারপাশে হবে। যদি চারটা দেই তাহলে টপ, রাইট, বটম, লেফট, ঘড়ির কাঁটার মতো চারদিকে হবে। আপনি যেমনি খুশি দেন। অনেক সময় আমার এত ভ্যারাইটিস লাগে না, মানে চার সব দিকে 5 পিক্সেল হইলেই হয়, তখন কি হয় ডাইরেক্ট 5 পিক্সেল লিখে দিই, যে 5 পিক্সেল হইলেই চলবে, এই যেমন এমন। আবার যদি না আমার এই লেখাটা একটু বেশি দরকার তাহলে আমি 5 পিক্সেল 10 পিক্সেল দিলাম, এই তাহলে আর একটু কাস্টমাইজ হইলো, এইভাবে আর কি। প্যাটার্ন কিন্তু ইম্পর্টেন্ট, আমি কিন্তু এত বিস্তারিত যাইতে চাচ্ছি না, তারপরেও অল্প অল্প করে যতটুকু আলোচনা করা সম্ভব অতটুকু করতেছি। আচ্ছা, পেডিং দিলাম আমি, এটার ফন্ট সাইজ দিতে পারি, দিলাম না, এই দুটোই থাকুক, এই আপাতত এই দুইটাই থাকুক, পরে কালার টালার যখন অ্যাপ্লাই করব তখন বাকিটা ব্যবহার করব। এই দুটো কোড আমি ইনপুট যেখানে দিছিলাম সেখানে একটা স্টাইল দিলাম, সমান সমান দিলাম, এটাও ডাইরেক্টলি পেস্ট করে দিলাম, ইনপুটের মধ্যে পেস্ট করে দিলাম, সেভ দিলাম, রিলোড দিলাম। এইটা আছে, এটা নাই, কারণ কি, কারণ এটা তো আর অ্যাপ্লাই করি না, শুধুমাত্র ইমেইলেই অ্যাপ্লাই করেছিলাম। ওকে, এবার পাসওয়ার্ডেও সেম কথাটা স্টাইল দিয়ে আমি ওই ডাইরেক্ট কোডটাকে অ্যাপ্লাই করে দিলাম, সেভ দিলাম, রিলোড দিলাম, তাহলে ইনপুট কিন্তু ডান। আচ্ছা, এইবার আমরা এই যে কোডটা ব্যবহার করতেছি, এই বাটনটা, ম্যাডাম কোয়েশ্চেন করছে যে বাটনটাকে সুন্দর কালার দেওয়া যায় না, এইবার এসে বাটনের পালা। এই বাটনটাকে আমি এখন কালার দিব, বাটন কি ইনস্পেক্ট দিলাম, ইনস্পেক্ট দিয়ে কোনো স্টাইল এখানে নাই, কারণ আমি তো এখানে কোনো স্টাইল অ্যাপ্লাই করি নাই, যে এটা তো ফাঁকা। তাই আমি বাটনকে কিছু স্টাইল করি, আমি এখানে দিলাম ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম, যে ব্যাকগ্রাউন্ড কালারটা হবে যে কোনো একটা কালার দিই, অথবা এখান থেকে ক্লিক করে এটা অ্যাপ্লাই করার পর এই ছোট্ট কালারে ক্লিক করে এখান থেকে পিক করা যায় যে কোন কালারটা হবে, আমি এই কালারটা দিয়ে দিলাম। আচ্ছা, এটার ইনপুটের চারপাশে একটা বর্ডার আছে, কালো একটা বর্ডার, আমি একটু জুম করি, আর একটু জুম করি, এই যে পার্শ্বে একটা বর্ডার আছে, তো এই বর্ডারটা আমার লাগবে না, তো আমি এখানে সিএসএস কোড লিখলাম, বর্ডার একটা সিএসএস কোড, বর্ডার দিলাম নান মানে চারপাশে কোনো বর্ডার আমার দরকার নেই। এরপর দিব কালার মানে হলো টেক্সট কালার, এর ভিতরে এই যে লেখার কালারটা হলো কালার, আর ব্যাকগ্রাউন্ড হলো ব্যাকগ্রাউন্ড কালার। আমি কালার দিলাম, কালারটা হবে হোয়াইট, সাদা হইছে। বাটনটার চারপাশে জায়গা পর্যাপ্ত নাই, সেজন্য সুন্দর লাগতেছে না, তো যেহেতু ভিতরে কালার দরকার এই জন্য পেডিং ব্যবহার করলাম, পেডিং দিলাম 5 পিক্সেল 6 পিক্সেল। এবার আমি অ্যাডজাস্ট করে দিই কোনটা দিলে ভালো হয়। এটা করার পর আবার এখানে ক্লিক করে কিবোর্ডের অ্যারো কি আপ অ্যান্ড ডাউন দিয়ে এটাকে সাথে সাথে অ্যাডজাস্ট করে নেওয়া যায়। এই যে আমি এদিকে একটু বাড়াইলাম, এদিকে আরো একটু বাড়িয়ে দিলাম, এই যে বাড়িয়ে দিলাম, তো দেখেন এবার বাটনটা একটু অন্যরকম ডিফারেন্ট টাইপের লাগতেছে। আচ্ছা, এই টোটাল কোডটাকে
আমি কপি করে সাবমিটের যে ইনপুটটা আছে তার ভিতর স্টাইল ট্যাগ ব্যবহার করে আমি এটাকে অ্যাপ্লাই করে দিলাম। এই আমরা ক্লাস শেখা জরুরি, কারণ এরকম ইনলাইন কোড হয় না, তাহলে মিলে যাবে। এই কোড এখানে লিখতে হয় না, লিখতে হয় এই সিএসএস কোডটা লিখতে হয় হেড ট্যাগের ভিতর অথবা আলাদা একটা স্টাইল সিএসএস ফাইলের ভিতর লিখতে হয়। তা আমরা এখন যেহেতু শিখি নাই এই জন্য আমি ডাইরেক্টলি লিখে দেখাচ্ছি, পরে এইটাই আবার ক্লাস করে দেখাবো, সমস্যা নেই। এই যে স্টাইল ট্যাগ, ব্যাকগ্রাউন্ড এক একটা করে আমি অ্যাপ্লাই করে দেখাইছি। সেভ, রিলোড, এই সাবমিটটা হয়েছে, রিসেটটা আবার হয় নাই। আচ্ছা, রিসেটটাও আমি সেম কোডটাকে অ্যাপ্লাই করে দিই, একটু ফাঁকা রাখি তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এবার স্টাইল দিলাম, তো ব্যাকগ্রাউন্ডটা ওইটা ছিল সবুজ, এটাও তার মানে সবুজে আসবে। এক তো আমি চাচ্ছি এটা রেসটা বড় হতে হবে, আমি রিসেট বাটনটার কালারটা রেড করে দিই, তাহলে লাল রং হবে, রেড। এই তাহলে দুইটা বাটন হয়ে গেল, একটা সাবমিট বাটন আর একটা রিসেট বাটন, অলরেডি ডান। এখন আমি যে ফর্মটা তৈরি করছি, ফর্মটার এই এতটুকু হইলো প্রোগ্রেস, আমার জুম করা, আমি জুমটাকে কমাই দেই। এই হলো এতটুকুন ধরে আমি ফর্মটা তৈরি করছি। তা আমাদের ফর্মটা এত সুন্দর আমরা আরো কিভাবে করব, আমরা একটা একটা করে আরো কোড আমরা শিখি। তো এই যে যেটা করলাম, এই নিচে সাদাটা কি বলতে পারবেন কেউ? এটা তো ফর্ম, এই নিচে সাদাটা কি? ব্যাকগ্রাউন্ড। HTML এর জিনিসটা কি নামে আছে? ব্যাকগ্রাউন্ড বলে কিছু নাই, কারণ ব্যাকগ্রাউন্ড আমি তো দেই নাই। এটা হচ্ছে ফর্ম নামে আছে। আরাফাত সাহেব শুনতেছেন? বলেন। হ্যাঁ, এই যে এটা তো ফর্ম, আপনি আছেন ক্লাসে? হ্যাঁ এটা তো ফর্ম। হ্যাঁ আছি তো ক্লাসে। সাদা অংশটাকে HTML এ কি আছে নিচে? এই ফর্মের নিচে কি আছে? ফর্মের নিচে না বলতে পারি না স্যার এটা বডি আছে, বডি, কোনটাই বডি। ফর্মের নিচে আছে বডি, ফর্মের টোটাল অংশটা হলো বডি। প্রথম ক্লাস বেসিক ক্লাসে দেখলাম যে এটা হলো বডি, বডি টোটাল শো হবে, না করালে শো হবে না। ঠিক আছে, এটা আমরা বডিতে চলে যাই, বডিতে কিছু পরিবর্তন, এই যে বডি। আচ্ছা, নিশ্চয় নেই আচ্ছা, নিশ্চয় নেই। আচ্ছা ঠিক আছে। আমি এখানে ইনস্পেক্ট দিলাম, তো ফর্মের ভিতর তো অনেক কালার অ্যাপ্লাই করছি, এবার বডিতে চলে আসি। এই যে বডি, আমরা ডাইরেক্ট এখানে স্টাইল লিখে ব্যাকগ্রাউন্ড লিখতে পারতাম, তো আমি এখান থেকেই করি, তাহলে ভালো লাগবে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডের ভিতরে এসে বডির ব্যাকগ্রাউন্ডের ভিতর দিলাম আমি একটা কালার, দেখেন দিলেই চেঞ্জ হচ্ছে, দেখছেন? তা আমি এইরকম একটা কালার দিয়ে দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার হলো এই আজুরা কালার দিয়ে দিলাম। আচ্ছা, এবার বডির ভিতর স্টাইলের ভিতরে আমি এই কোডটা অ্যাপ্লাই করে দিলাম, এবার রিলোড দেই, এই যে বডিটার কিন্তু কালার সুন্দর হয়ে গেছে। তো আমরা এইটা ব্যবহার না করে আমরা একটা কাজ করতে পারি, সুন্দর একটা ব্যাকগ্রাউন্ডের ছবি দিতে পারি, যে ছবিটা দিলে ফর্মটা আরো সুন্দর হবে, আরো কালারফুল হবে। কারণ আজকের ক্লাসের টাস্কই হইলো 3টা ফর্ম আপনাদের সবার তৈরি করে সাবমিট করতে হবে, লগইন ফর্ম, রেজিস্ট্রেশন ফর্ম, কন্ট্যাক্ট ফর্ম উইথ স্টাইল। সুন্দর করে ইনলাইন সিএসএস দিয়ে করেন, যদি কেউ ক্লাস পারেন সিলেক্টর পারেন করবেন, কোনো সমস্যা নেই। আমার একটা ছবি দরকার, ওকে ফাইন, আমি অনলাইন থেকেই ডাউনলোড করে নিতে পারি, এইটাই নি। এই যে এটা আমি দেখতে পাচ্ছি একটা ফর্ম, এখানে ছবি আছে, এই ছবিটাকে কপি করে আমরা যে ফোল্ডারে কাজ করতেছি, আমি কি বলছিলাম, যেখানে আমার ফাইলটা আছে, এই লগইনটা নিয়ে আমি কাজ করতেছি, সেখানে আমার ফাইল থাকতে হবে, অথবা যদি একটা ফোল্ডার করে নিই তাতেও কোনো সমস্যা নাই। এই যে login.bg নামে একটা ফাইল অলরেডি আছে, সেটা ইমেজ ফোল্ডারের ভিতরে আছে। ওকে, তাহলে এটা নাম হলো login-bg.jpg। এখন আমি যেটা করব, আমি আমার কোডের এখানে ব্যাকগ্রাউন্ড ব্যবহার না করে ব্যাকগ্রাউন্ড ইমেজ নামে একটা সিএসএস ব্যবহার করব। ব্যাকগ্রাউন্ড ইমেজ, তারপরে এর ভিতরে আবার লিখতে হবে ইউআরএল। এটা আমার মুখস্থ আছে, সেজন্য আমি বললাম, যদি মুখস্থ না থাকে আপনি মুখস্থ করে নেন, আর না হলে অনলাইনে সার্চ করবেন। ইমেজে এসআরসি লিখতে হয় না? সিএসএস। আচ্ছা আচ্ছা, আমি সিএসএস করতেছি, ইউআরএল এর ভিতরে লিখলাম আইএমজি স্ল্যাশ দিয়ে ওই ইসের নামটা। যদি বলেন আইএমজি কেন লিখলাম, কারণ ইউআরএল এর ভিতরে ও চেষ্টা করতেছে এই যে ফোল্ডারে এই ইনডেক্স ফাইলটা, সরি লগইন ফাইলটা আছে, সেই ফোল্ডারের ভিতরে আছে কিনা। যখন আমি লগইন দিছি, সরি ইমেজ আইএমজি দিয়ে স্ল্যাশ দিছি, তার মানে হলো ইমেজ নামে একটা ফোল্ডার আছে, তার ভিতরে
ভিতরে login.bg নামে একটা ছবি আছে, সেটাকে তুমি নিয়ে আসো। অলরেডি ওইটাকে নিয়ে আসছে। ব্যাকগ্রাউন্ড সাইজ নামে আরেকটা নিলাম, সেইটা দিলাম কভার। যখন কভার দিলাম ছবিটা সুন্দর করে জায়গা মতো পজিশন সেট হয়ে গেল। আমি সেই জন্য ব্যাকগ্রাউন্ড সাইজটা দিলাম কভার। এখানে ব্যাকগ্রাউন্ড কালারটার প্রয়োজন নেই, কারণ একটা ছবি দিয়ে দিচ্ছি, কালার তো শো হচ্ছে না। তো সুন্দর করে কিন্তু আমার একটা ছবি, এবার যে ছবি দেন অনলাইন থেকে আরো চমৎকার চমৎকার আইটি ছবি আছে, ব্যাকগ্রাউন্ড ছবি আছে, এইগুলো আপনাদের দায়িত্ব। আপনারা সেটা ডাউনলোড করে আমাকে সুন্দর করে ফর্ম দিবেন। তো বডিতে আমি মাত্র 2টা লাইন কোড লিখলাম, একটা হলো ব্যাকগ্রাউন্ড ইমেজ আর একটা লিখলাম ব্যাকগ্রাউন্ড সাইজ। আচ্ছা, এইবার এটা দরকার নাই, এটা বাদ। অ্যাপ্লাই করলাম, সেভ দিলাম, রিলোড দিলাম, সুন্দর করে আমার একটা ফর্ম কিন্তু আস্তে আস্তে কিন্তু ছিল একটা নর্মাল স্ট্রাকচার, হচ্ছে কি আস্তে আস্তে দেখেন। আচ্ছা, এবার এই যে ফর্মটা আছে, এই ফর্মটা উপর থেকে বেশি গায়ে গায়ে লেগে গেছে। এখন উপরে আমি একটু বেশি গ্যাপ করতে চাই, তো আমি ইনস্পেক্টে দিলাম আবারও ফর্ম। এখানে ইনস্পেক্ট দিয়ে মনে রাখবেন, ইনস্পেক্ট এখানে কোড লিখতেছেন, কিন্তু সেই কোডটা এখানে আবার অ্যাপ্লাই করলেন না, তাহলে কিন্তু কাজ হবে না, রিলোড দিলে সব ভ্যানিশ হয়ে যাবে। তো এখানে লেখার পর সেই কোডটা আস্তে আস্তে এখানে ইমপ্লিমেন্টও করতে হবে, ঠিক আছে? তো ব্যাকগ্রাউন্ডে আছে মার্জিন 0 অটো দেওয়ার কারণে মাঝ বরাবর আসছে, কিন্তু এখন আমার উপরে একটু দরকার, তাহলে ফর্মটা মাঝ বরাবর আসে, দেখতে সুন্দর লাগে। এবার আমি আবার স্পেসিফিক মার্জিন ব্যবহার করবো, যেটার নাম হলো মার্জিন টপ। আপনি চাইলে একটা ইন্ডিভিজুয়াল মার্জিন অ্যাপ্লাই করতে পারেন, মার্জিন টপ, মার্জিন বটম, মার্জিন লেফট, মার্জিন রাইট, এরকম ভাবে ইন্ডিভিজুয়াল মার্জিনও ব্যবহার করা যায়। মার্জিন টপ একটা সিএসএস প্রপার্টি। মার্জিন টপ দিলাম 50 পিক্সেল। মার্জিন উপরের থেকে তুমি এতখানি ডিস্টেন্স দিবা, বা আরো বাড়াই দিলাম, এই যে এতখানি ডিস্টেন্স দিয়ে 120 পিক্সেল হবে মার্জিন টপ। কোথায় হবে? ফর্মের ভিতর। তো আমি শুধু শেষ লাইনটুকু কপি করে নিলাম, বা কপি করা লাগবে কেন, আমি এখানে লিখতেই তো পারি। এই যে আমি এখানে লিখলাম মার্জিন, তারপর লিখলাম টপ, লিখি, ও সমস্যা কি, তারপরে লিখলাম 120 px, অবশ্যই সেমিকোলন দিতে হবে, দিলাম, রিলোড দিলাম। ফর্মটা মার্জিন, আচ্ছা মার্জিন টপটা দিলেও যেহেতু মার্জিন মেইনটা আগে দেওয়া হয়েছে, এটা শেষে দিতে হবে, কারণ এটা সিঙ্গেল ভাবে স্পেসিফিক ভাবে করা হয়েছে, এই জন্য মার্জিনের নিচে হইতে হবে, এই যে এই মার্জিনটার নিচে হইতে হবে, এই যে এরপরে হবে, এর আগে দিলে হবে না। রিলোড দিলাম, এই চলে আসছে অলরেডি ফর্মটা। আচ্ছা, এবার এই যে ফর্মটা ছিল সেটাকে কি আরেকটু সুন্দর করা যায় না? যায়। তা আমি একটা কাজ করি, এই ব্যাকগ্রাউন্ডটাকে না দিয়ে দিলাম সাদা ফর্ম দিয়ে দিলাম। এবার এইটার আরো কিছু কোড ব্যবহার করি, যেমন ব্যবহার করলাম সৌন্দর্যের জন্য বর্ডার রেডিয়াস। বর্ডার রেডিয়াস মানে হলো এই যে ফর্মটা, এর কর্নারটা রেডিয়াস হবে, কর্নার হবে, এগুলো সব মনে রাখবেন, সব লিখে রাখেন। আমি এই কাজটা করার পরে এই ফর্মটা আপনাদের দিয়ে দিব, HTML ফাইলটা দিয়ে দিব আপনাদের, আপনারা সেটার ভিতরে এগুলো পাবেন, আপনি ওইটা কপি করবেন না, নিজে থেকে করার চেষ্টা করবেন। বর্ডার রেডিয়াস দিলাম 20 পিক্সেল। এবার দেখেন 20 পিক্সেল কর্নারটা রেডিয়াস হয়ে গেছে, কর্নার হয়ে গেছে, সুন্দর করে রেডিয়াস হয়ে গেছে, তাহলে দেখতে আরো সুন্দর লাগতেছে। আমি চাচ্ছি নিচে সুন্দর করে একটা বর্ডার দিব, বর্ডার রেডিয়াস মানে বর্ডার কোনা হওয়া, আর চারপাশে আমি চাইলে বর্ডার দিয়ে সৌন্দর্য বাড়াইতে পারি। যেমন উদাহরণ দেই, এই যে বাটনটার চারপাশে দেখেন একটা কালার আছে, এই কালারটা হলো বর্ডার। এই যে ফর্মটার নিচে এই যে সবুজ কালারের হালকা একটা বর্ডার আছে, এটা ফর্মটাকে সুন্দর করছে, তাহলে আমি সেইটাই আমি এখানে করতে চাচ্ছি। তো এবার লিখলাম বর্ডার, তারপর লিখলাম হাইপেন দিয়ে বটম, মানে নিচে বটমে একটা বর্ডার হবে, সেটার পরিমাণ হবে 10 পিক্সেল। 10 পিক্সেল হবে, তাহলে বেশিও দিতে পারি, বেশি দেই বোঝার সুবিধার্থে। তারপরে 20 পিক্সেলের পরে লিখে দিলাম বর্ডারটা কেমন হবে, সলিড, SOLID, সলিড। এই দেখেন 20 পিক্সেল সলিড একটা বর্ডার হইছে। আচ্ছা, কি কালার হবে? কিন্তু প্যাটার্ন কিন্তু বুঝেন, যদি না বুঝেন আমার রেকর্ডিং দেখে নিয়ে, এই যে আমি এটার পর এটা লিখতেছি, এটা আমার মুখস্থ, এটা প্যাটার্ন, যে প্রথমে 20 পিক্সেলটা হলো সাইজ, তারপরে সলিড লেখার দ্বারা সলিড হবে, সলিড না লিখে যদি লিখি ড্যাশ, তাহলে ড্যাশ ড্যাশ হবে, এগুলো সব হলো প্রপার্টি, এইভাবেই হয়। এখন কোনটার পরে কোনটা লিখতে হয় এইটা যে জানে সেই ডিজাইনার, এইটা জানার জন্য খুব বেশি কঠিন কিছু না, না পারেন সব কিছু অনলাইন সাজেশন আছে। আমি এই যে যখনই লিখলাম 20 পিক্সেল, তারপরে যখনই লিখলাম সলিড, ওই যে আমাকে দেখাচ্ছে যে সলিড লিখবেন কিনা, সবকিছু আমাকে সাজেশন দিচ্ছে।
সলিড লিখলাম, কালারটা না লিখলেও চলে, সেজন্য কালার কালো দিয়ে দিছে। না, আমি চাচ্ছি কালোটা সাদা বা একটু গ্রে কালার হবে, তা আমি এখানে সলিড লেখার পরে হ্যাশ দিয়ে আমি একটা কালার দিয়ে দিলাম 444 মানে হলো গ্রে। বা আমি চাইলে এটা ইন্টার দেওয়ার পরে এখান থেকে আমি যে কোনো একটা কালারও দিতে পারি। তা আমি এখানে কি করলাম, একটু ব্লু টাইপের একটা কালার সেট করে দিলাম। এত বর্ডার দরকার নাই, আমি একদম অল্প একটু বর্ডার সেট করে দিলাম। ওকে, বর্ডার রেডিয়াসটা এত দরকার নেই, একটু কমাই দিই। আচ্ছা, এই বর্ডারটাকে আরো সুন্দর করার জন্য আমি আরো একটা সিএসএস কোড ব্যবহার করলাম, যার নাম হলো বক্স শ্যাডো। বক্স শ্যাডো দিলাম, দিয়ে সরাসরি 30 পিক্সেল দিয়ে দিলাম। তুমি 30 পিক্সেল চারপাশে একটা শ্যাডো হবে, আবারও 30 পিক্সেল, আবারও 30 পিক্সেল। এই দেখেন হালকা করে পাশে একটা শ্যাডো হয়ে গেছে। যদি বলেন 30 তিনবার কেন দিলেন, পরে বুঝাবো এটা। 30 দিয়ে তারপরে একটা কালার দিয়ে দিলাম সরাসরি RED রেড। দেখেন রেড কালার একটা বক্স শ্যাডো হয়েছে। আচ্ছা, কালার পছন্দ হয় নাই, এখানে অ্যাপ্লাই করেন, করার পর এখান থেকে ক্লিক করে সাদা বা যে কোনো একটা কালার সেট করে দেন। আমি হালকা একটু গ্রে টাইপের দিয়ে দিলাম। এখন 30 কেন, তিনবার 30 কেন? প্রথম 30টা হলো এই শ্যাডোটা, এই যে বলছিলাম একদম কর্নার থেকে ডান দিক হয়, তো এইটার কর্নার এখান থেকে শুরু। যত প্রথমটা বাড়াবেন তত এটা ডান দিকে বাড়বে। আসসালামু আলাইকুম শহীদুল ভাই। ভাই আমি তো আসছি ঢাকায়, আমি একটু বাইরে আছি, আমি কাল পরশু ইনশাল্লাহ আসবো, বুঝছেন, এসে আপনার সাথে কথা বলবো। আর পেমেন্টটাও দিয়ে যাবো, সমস্যা নেই। আমি আসছি তো, আমি এখন ওইদিকে করতে পারিনি, বুঝছেন। না না, সেটা তো না বলে তো যাবো না আমি, অবশ্যই আমি আপনার সাথে আমি এসে আপনার সাথে কথা বলি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, খেয়াল করে তো প্রথমটা যত বাড়াবেন এই শ্যাডোটা তত ডানে বাড়বে। দেখেন বাড়াচ্ছি শ্যাডো, আমি বেশি বেশি করে দেখেছি যাতে আপনারা বুঝেন পরিবর্তনটা সূক্ষ্মভাবে, যাতে বোঝা যায়। এটা যত বাড়াবেন শ্যাডোটা তত ডান দিকে সরবে, যত কমাবেন ওই শ্যাডোটা তত গায়ে গায়ে লাগবে। এই যে আমি এতটুকু গায়ে গায়ে রাখলাম, দেখেন একদম কমাই দিছি, একদম গায়ে গায়ে লেগে গেছে। দ্বিতীয়টা যত বাড়াবেন তত নিচের দিকে যাবে, নিচের দিকে শ্যাডোটা সরবে। তা আমি একদম কমাই দেই, তাহলে দেখবেন শ্যাডোটা একদম গায়ে গায়ে লেগে গেছে। এই ওকে ফাইন, ঠিক আছে, কিন্তু আমার এইটা হলেই চলে। 3 নম্বরটা হলো, দুইটা তো বুঝলাম, এটা হলো এক্স পজিশন মানে ডান দিকে, 2 নম্বরটা হলো ওয়াই পজিশন উপর নিচে। তারপরেরটা হলো এই যে শ্যাডোটা কতটুকু ছড়াবে, কতটুকু ফেড হবে। আমি যত বেশি দেব তত ও ব্লার হয়ে গেছে, যত কমাবো তত সলিড হবে। দেখেন কমাইতে কমাইতে দেখেন শ্যাডোটা একদম সলিড। আমি যত বাড়াবো তত ব্লার হচ্ছে, ফেড হচ্ছে। তা আমি অ্যাডজাস্ট করে নিই আমার মতো করে, এখানে অ্যাডজাস্ট করে নিই। এই যে আমি এতটুকু অ্যাডজাস্ট করে নিলাম, এখন মোটামুটি ফর্মটা ঠিক আছে বলা চলে। 3 নম্বর তার পরেরটা হলো কালার, যে কোনো কালার আপনি দিতে পারেন, সাদা হলে সাদা, কালো হলে কালো, বা যেটা আপনি দিতে পারেন। তা আমি এখানে মোটামুটি অনেকগুলো পরিবর্তন করলাম। টোটাল সিএসএসটাকে কপি করে নেই। অনেক সিএসএস এভাবে ইনলাইনে হয় না, এটা ক্লাস দিয়ে করতে হয়। আমরা শিখি নাই যেহেতু ক্লাস আইডি, এই জন্য আমরা আপাতত আবারও স্টাইল ফর্মের স্টাইলটাকে ফাঁকা করে নিলাম, দুটো কোটেশনের মার্কের ভিতর এটাকে পেস্ট করে দিলাম, এটা যেটা কপি করছিলাম। খেয়াল করবেন কপি করতে যেন উল্টো পাল্টা না হয়, এক লাইন একটা অক্ষর কম কপি না হয়, দেখলেই তো বোঝা যায়। আর আপনারা তো পড়তেই পারতেছেন, ব্যাকগ্রাউন্ড, হোয়াইট, মার্জিন টপ, পেডিং, বর্ডার রেডিয়াস, বর্ডার বটম, বক্স শ্যাডো সবই পড়তে পারতেছেন। সেভ দিলাম, রিলোড দিলাম, দেখেন আমার সুন্দর একটা ফর্ম অলরেডি ডান। বলেন কে কে ফর্মটা তৈরি করতে পারবেন? আমি কালকে এই ফর্ম বানিয়ে দিতে পারবো। আমি কালকে এই ফর্ম বানিয়ে দিতে পারবো। আচ্ছা, বাকিরা পারবে? হ্যাঁ ইনশাআল্লাহ পারবে। আচ্ছা, তাহলে আমি তো এটাকে আরেকটু অ্যাডভান্স দেখাবো নাকি এই ফর্মে থাকবে? জাইন্ট অ্যাডভান্স দেখান, সমস্যা এই নেই। পর্যন্ত থাকুক ভাইয়া। থাকুক, একজন বলছেন আর একজন বলছেন দেখা তার এই পর্যন্তই থাকুক। আচ্ছা, যদি কেউ এর থেকে বেশি পারেন, যেমন এটাতে ওভারটিক পাওয়া, আমরা প্রত্যেকদিন যদি শিখবো আস্তে আস্তে করে। যারা বেশি পারবেন আচ্ছা, আমরা যদি
বেশি পারি আমরা কি কি করতে হবে, আমি ক্লাসের 3টা টাস্ক দিলাম, আজকের ক্লাসের 3টা টাস্ক। টাস্ক নাম্বার 1 সেটা হলো আমরা এই লগইন ফর্মটা তৈরি করব, যেখানে তেমন কিছু নয়, আমরা কিন্তু আরো অনেক কিছু করতে পারি। এই বাটনটাকে একটু কালার করতে পারি, গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারি, এই লগইনটাকে আর একটু সুন্দর করতে পারি, ফন্ট অ্যাপ্লাই করতে পারি। তো এইটা আমরা করব। রেজিস্ট্রেশন ফর্মটা এইরকম একটা রেজিস্ট্রেশন ফর্ম তৈরি করার চেষ্টা করবেন। এই যে আমরা এখনো এত ডিটেইলস শিখি না, এটা যদিও বুটস্ট্র্যাপ দিয়ে করা, বুটস্ট্র্যাপ হলে আরো ইজি। তো এইটা সিঙ্গেল ফর্ম তো সবার করতে পারার কথা, এই যে এইটুকু করতে পারার কথা। তো আমরা রেজিস্ট্রেশন ফর্ম এইটাকে পুরোপুরি কমপ্লিট করব, লগইন ফর্ম করব এবং একটা কন্টাক্ট ফর্ম করব। কন্টাক্ট ফর্ম কিরকম হয় আমি দেখাই দিচ্ছি আপনাদের। এই যে এইটা হচ্ছে একটা কন্টাক্ট ফর্ম। এই যদি বলেন ভাই উপরের এগুলো করা লাগবে কিনা, না, আমার শুধুমাত্র এইটুকু করে দিলেই হবে, মাঝখানের এই অংশটুকু করে দিলেই আমার কাজ ডান। কি কতটুকু আমি দেখাই, এই যে এতটুকু, এই এতটুকু সুন্দরভাবে আমাকে ডিজাইন করে দেখাইতে হবে। এটা কি অসম্ভব কিছু, কি মনে হয় করা যাবে? জি স্যার পারবো। আচ্ছা, এই বাম পাশে একটা ছবি, ছবি যদি না পারেন দরকার নেই, আমার খালি এই ফর্মটা করে দিলে লেখা থাকবে গেট ইন টাচ, ফর্মগুলো পেডিং ফোডিং যাই হোক আপনারা করেন অল্প অল্প করে, তারপরে আমি আস্তে আস্তে দেখাই দিব কিভাবে আরো সুন্দর করা যায়। তাও আচ্ছা, আর আমার HTML ফাইলটা আমি মেসেঞ্জার গ্রুপে এখনই শেয়ার করে দিই, যাবে কিনা জানি না, অনেক সময় যায় না এই ফাইলগুলো। আর আমি যেখানে ইমেজটা ব্যবহার করছি এই ইমেজটা আবার আমার কম্পিউটারে, তার মানে আপনাদের কম্পিউটারে কাজ করবে না। তো আমি একটা অনলাইন থেকে ছবি ডাউনলোড করে দিই, TECH টেক ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ জোবায়ের, ওয়ালাইকুম আসসালাম, আমি ক্লাসে আছি, একটু পরে ফোন দিচ্ছি তোমাকে, বা তুমি আমার 10-15 মিনিট পরে ফোন দাও, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আমি টেক ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করলাম। এবার আমি অনলাইন থেকে একটা ছবি নেই, পদ্ধতিটা কি সেটাও আমি বলে দিই। এটা কোনো ভালো পদ্ধতি না, যদি CDN হয় তো CDN তো আমি ব্যবহার করছি না, জাস্ট আপনাদের বোঝানোর খাতিরে বললাম। এই একটা ছবি ধরেন, এটা আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করব। এখানে এসে এই ছবিটাকে রাইট ক্লিক করে আমি কপি লিংক অ্যাড্রেস এটা ব্যবহার করব। হবে না, এইভাবে হবে না, ছবিটারই অ্যাড্রেস লাগবে। কপি, এই যে এইটা কপি ইমেজ অ্যাড্রেস এটা লাগবে। এবার যদি আমি পেস্ট করি তাহলে এই ছবিটাই আমি পাবো। তো আমি ডাইরেক্ট ছবি ব্যবহার না করে আমি একটা কাজ করলাম, এই যে ছবিটা ব্যবহার করছিলাম ইমেজ লগইন, ওই লিঙ্কটা অনলাইন থেকে কিভাবে এডিট করলাম, এখানে আসলাম, যে কোনো ছবি অনলাইনে ডাউনলোড মানে সার্চ করে বের করলাম, রাইট ক্লিক করে কপি ইমেজ অ্যাড্রেস, যাতে আপনারা বুঝতে পারেন, এই জন্য, কারণ এটা ভালো পদ্ধতি না। ভালো পদ্ধতি হলো আপনি আপনার ফোল্ডারে ছবি রাখবেন, সেটারই লিঙ্ক করবেন। আমি বোঝানোর খাতিরে এটা দিলাম, এটা ভুল বুঝেন না, অনেক কিছু করতে হয়। তো আমি এইখানে এই লিঙ্কটা বাদ দিয়ে অনলাইন যে লিঙ্কটা কপি করছিলাম, অনেক বড় একটা লিঙ্ক, ওই লিঙ্কটাই আমি এখানে পেস্ট করে দিলাম, থাকুক, সমস্যা নেই। ভাইয়া আমি যদি একটা ছবি ডাউনলোড করে করি অসুবিধা আছে? আমি এটা যদি আপনাকে দেই আপনার কাছে ঠিক এইরকমই শো হবে। আমি এই লিঙ্কটা কেন দিলাম, যাতে এই ছবিটা তো আমি আপনাদের দিচ্ছি না, এটা আপনার কম্পিউটারে গেলে কাজ। আচ্ছা, আমি এখানে ফাইলটা আপলোড করে দেই, যাবে কিনা দেখি। আই হোপ গেছে, আপনার লগইন HTML ফাইলটা অলরেডি চলে গেছে। আপনাদের ক্লাসের টাস্কটা আবারও বলে দেই, লগইন ফর্ম একটা, রেজিস্ট্রেশন ফর্ম একটা, কন্ট্যাক্ট ফর্ম একটা, সুন্দর করে ক্লাসের আপডেটগুলো করে HTML ফাইল দিবেন। যদি HTML ফাইল সেন্ড না হয় গুগল ড্রাইভে আপলোড করে দেন আমাকে লিংক দিবেন, গুগল ড্রাইভে লিংক আপলোড করে দেন আমাকে দিবেন। শেষ করতে পারি? আর কোনো কোশ্চেন আছে? ভাইয়া নেক্সট ক্লাস কবে? আমাদের নেক্সট ক্লাস কবে? আমাদের প্রতিটা ক্লাসে দেখতে দেওয়াই আছে গ্রুপে। স্যার ভাইয়া আছে গ্রুপে। শনিবার মঙ্গলবার রাত 10টা থেকে 9টা ক্লাস, আগের দিন ছিল 10টা। জি, 9টা থেকে ক্লাস, ঠিক আছে? নেক্সট ক্লাস স্যাটারডেতে, তাই তো? স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার, এই যে আমরা যে নোটপ্যাডে
ডিজাইন করতেছি, এটার জন্য কি কোনো ডোমেইন বা হোস্টিং এর দরকার আছে, না ডাইরেক্ট লাইভ নিয়ে যাচ্ছে? আমরা ডাইরেক্ট কনফিগার করতেছি, এইচটিএমএল প্রসেসিং জন্য কোনো ডোমেইন নেম লাগে না। তো এটা কি প্র্যাকটিস পারপাস, না আমার যে ওয়েবসাইটটা তৈরি করতেছে এটাই হয়েই যাচ্ছে? হ্যাঁ, ওয়েবসাইটে হয়ে যাচ্ছে। এইটাই আমরা যখন পরবর্তীতে কনফার্ম হবে, যখন ডোমেইন নেম, তখন আমরা ডোমেইন নেম নিয়ে সেটাকে হোস্ট করব। এখন কাজের জন্য দরকার নেই। ও আচ্ছা আচ্ছা, এইটার জন্য ডোমেইন হোস্টিং আলাদা কিনে তারপরে আপনার ওয়ার্ডওয়াইজ কি হবে নাকি? যখন এইটা আমি শো করাতে চাবো, ধরেন আমি এই ওয়েবসাইটে করে ফেলছি, এখন কাউকে হুম দেখাতে হুম চাই, তখন ওই হুম। ওয়েবসাইটে ডোমেইন থাকা ওই সাইটে ওই টোটাল ফাইল যা আছে সব বইটা আপলোড করে দিতে হবে। ও আচ্ছা আচ্ছা, আমি আপলোড করে দেখাবো। বুঝতে পেরেছি। ভাইয়া স্যার ওই আর যে একটা ব্যাপার, আমি সেটা হলো যে আমাদের ফার্স্ট অর্থাৎ ওরিয়েন্টেশন যে ক্লাসটা, ওইটা বোধহয় এই গ্রুপে দেওয়া নেই। অরিয়েন্টেশন ক্লাসে থাকে না, আপনি নোটপ্যাড তো ইনস্টল করতে কিছুই লাগে না, সরাসরি নোটপ্যাড প্লাস প্লাস লিখলে 10 সেকেন্ড লাগে, মানে 2 মেগাবাইট একটা সফটওয়্যার। এই নোটপ্যাড প্লাস প্লাস হ্যাঁ, এই যে মানে ডাউনলোড অন্য কোনো কিছু মিস করলাম কিনা তাই আর না কি, না না আর সমস্যা কিছু না। নেই, আপনি যা আছে সেটাই, আমি স্লোলি দেখি। এই ডাউনলোড 2 মেগাবাইট একটা সফটওয়্যার, ডাউনলোড দিয়ে নিলে হয়ে যাবে। ওকে ওকে, সমস্যা নেই, পারবো, ঠিক সমস্যা আছে, নেই। কাগজগুলো সবাই জমা দেন ঠিকঠাক মতো। তাহলে আজকে এই পর্যন্ত রাখলাম, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।